আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমাদের ওয়েবিনারটাতে জয়েন করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সাথে সকলে জানেন আমাদের আজকে ওয়েবিনার টপিক হচ্ছে প্রি ওয়েবিনার অন এফেক্টিভ টেকনিক্স ফর বুস্টিং ইউর আইএলটিএস রিডিং স্কোর। আমি এনটিআইটি পিআরসি অপারেশনস এন্ড বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে হাসনাইন আছি আপনাদের সাথে আজকে এই ওয়েবিনারের হোস্ট হিসাবে। তো এক্সকিউজ মি। সো জি, আপনারা সকলে জানেন আজকে আমাদের ওয়েবিনারে আমাদের স্পিকার হিসেবে আছেন আশির ইন্তেশার আহমেদ ভাই, যিনি বর্তমানে কাজ করছেন ব্রিটিশ কাউন্সিলে এবং তার ব্যান্ড স্কোর 8.5 আউট অফ 9। সো এবং তার অলমোস্ট 7 ইয়ার প্লাস এক্সপিরিয়েন্স আছে আইএলস ম্যাটেরিয়ালস রিলেটেড কাজকর্ম অ্যাক্টিভিটিস। সো টিচিং প্রফেশনে ভাই অনেক এক্সপিরিয়েন্স। আমি চাচ্ছি আজকে আমাদের ওয়েবিনারটা আমরা শুরু করে দেই। এন্ড আপনাদের সাথে আমাদের আজকের সেশনের প্রোগ্রামটা যেভাবে হবে যে আমরা শুরুর দিকে আমাদের ইনস্ট্রাক্টর ভাইকে ফ্লোর দিয়ে দেবো, এন্ড পরবর্তীতে আপনাদের যদি যদি কোনো কোয়েরি থাকে বা কোনো কিউএনএ সেশনের জন্য শেষের দিকে আমরা সময় রাখছি আপনাদের। তো যত প্রকার কোয়েশ্চেন অ্যান্সার আজকে আমরা এখানে যা আসবে, বাট ইন বিটুইন যদি আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে চ্যাট বক্স আমরা ক্ষেত্র বিশেষে ওপেন রাখবো এবং চ্যাট বক্সে আপনারা আপনাদের কোয়েরি ড্রপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আর দেরি না করে আমাদের আজকের যিনি ইনস্ট্রাক্টর আছেন ইন্তেশার আহমেদ ভাই, তাকে আমি ফ্লোর দিতে চাচ্ছি এবং আজকে ওয়েবিনারটা আমরা শুরু করে দিব। তো আশির ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছেন। থ্যাংক ইউ এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংক ইউ ফর দ্য ফ্লোর। সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং আই এম রিয়েলি গ্ল্যাড যে ইন্টারেক্টিভ কেয়ার্স কে প্রথমে আসলে ধন্যবাদ জানাবো, কারণ ওনাদের যে এই ওয়েবিনার এইসব সিরিজ গুলা যে সবার জন্য করা প্রায় করে, এটা আমার কাছে খুব ভালো লাগে যে একটা সবার জন্য একটা কথাবার্তা বলার একটা ফ্লোর, সবার সাথে একটা আইএলটিএস ডিসকাশনের একটা ফ্লোর তৈরি করাটা, তো এটার জন্য ইন্টারেক্টিভ কেয়ার্স আবারও ধন্যবাদ জানাবো। এছাড়া আজকের সেশনটা শুরু করব। আজকের সেশন অবশ্যই রিডিং নিয়ে যত প্রশ্ন আছে, যত কিছু, যত কোয়েশ্চেন্স আছে সবকিছুই অ্যাটেন্ড করা হবে, সমস্যা নেই। যতটুকু সম্ভব ওয়েবিনার চলাকালীন চেষ্টা করবেন যাতে অনেক মানুষ আহ কোনো কিছু একটা নিয়ে কথা বলছি, ওইটা নিয়ে চট করে যদি কোনো একটা প্রশ্ন থাকে সেটা চ্যাট বক্সে থ্রো করে দিবেন, সাথে সাথে ওটা নিয়ে কথা বলে ফেলবো। যদি অন্য কোনো বিষয়ে আপনার হয়তো আপনার কোনো একটা প্রশ্ন আছে যেটা নিয়ে হয়তো কথা বলা হয়নি বা ডিটেলসে যাওয়া হয়নি, আপনি একটু ডিটেলসে জানতে চাচ্ছেন, সেটা লাস্টে বড়সড় কিউএনএ সেশন থাকবে, সেখানে আমরা ওপেন হ্যান্ডেড ডিসকাশন করব। আশা করি ইনশাল্লাহ অসুবিধা নেই। পুরাটা যতটুকু একটা ওয়েবিনারে রিডিং নিয়ে যতটুকু কভার করা সম্ভব হয় সেটা করার চেষ্টা করবো। উইদাউট ফার্দার ডিউ শুরু করি রিডিং নিয়ে একটু কথাবার্তা বলা। সো রিডিং নিয়ে মোটামুটি যারা ওয়েবিনারে জয়েন করেছেন অনেকেই হয়তো রিডিং সম্পর্কে একটু ধারণা রাখেন বা রাখেন না, রিডিং সিলেবাসটা এখানে ওভারঅল একটু দেওয়া, এটা নিয়ে খুব বেশি ডিটেলসে যাবো না, যেহেতু আমাদের আজকের কথাবার্তা কিভাবে মার্কসটা এনহ্যান্স করতে হবে ওভারঅল রিডিং নিয়ে। যখন আপনি প্রিপারেশন নিচ্ছেন, আইএলটিএস নিয়ে যারা প্রিপারেশন নেন, মোটামুটি যারা একটু সাহসী আছেন জানেন যে রিডিং আর রাইটিংটাতে আসলে ঝামেলাটা রয়ে যায়, কোনো না কোনো একটা ঝামেলা বা কোনো না কোনো একটা প্রবলেম রয়ে যায়। লিসেনিংটা দেখা যায় যে শুরুতে একটু ঝামেলা লাগলো, বাট ঝামেলাটা দূর হয়ে গেলে তখন অলওয়েজ একটা ভালো মার্ক আনা যায়। স্পিকিংটা সিমিলার, দেখা যায় শুরুতে সাহস হচ্ছে না, প্র্যাকটিস করতে পারছেন না, প্র্যাকটিসের হয়তো সুযোগ হয়নি, কিন্তু একটা প্র্যাকটিসের পরে হয়তো একটা ভালো একটা লেভেল চলে আসে, যদি একটু ওই জায়গাটা থেকে একটু সোজা থাকে জিনিস। এবং রিডিং এর রাইটিং এর মতো সমস্যা, ভালো পারেন খারাপ পারেন উইক হন, যেই ইংলিশ লেভেলে থাকুক না কেন, রিডিং এর আমাদের সমস্যা শেষ হয় না। সেই জন্য আজকে রিডিং নিয়ে আজকে কথাবার্তা বলবো। তো রিডিং টেস্টটা মূলত 60 মিনিটস এবং এখানে অবশ্যই 40টা প্রশ্ন থাকে, এগুলো কমন জিনিস আপনারা জানেন। অ্যারাউন্ড 2000 ওয়ার্ড, 27 প্রত্যেকটা প্যাসেজ, তিনটা সেকশনে তিনটা প্যাসেজ, 60 মিনিটের পরীক্ষা, 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে তিনটা প্যাসেজ, প্রত্যেকটা প্যাসেজে অ্যারাউন্ড 1000 ওয়ার্ডের মতো, প্লাস মাইনাস, কোনোটা 1000 কোনোটা একটু ছোট পড়তে হয় আর কি। এখানে এগেন আজকে আমরা জেনারেল ট্রেনিং বা একাডেমিক টেস্ট নিয়ে পার্থক্যতে ওইটাতে যাব না, সেটা আপনারা সবাই জানেন যে সেকশন তিনটাই প্যাসেজ লেন্থ তিনটাই। যে জেনারেল ট্রেনিং টেস্টে দেখা যাচ্ছে যে প্রথম দুইটা সেকশনে ওই 1000 ওয়ার্ডের একটা ফুল, একাডেমিক টেস্টে দেখা যাচ্ছে যে তিনোটাই 1000 ওয়ার্ডের একটা ফুল লেন্থ প্যাসেজ আসতেছে, জেনারেল ট্রেনিং এ হচ্ছে প্রথম দুইটা সেকশনে ছোট ছোট দুইটা প্যাসেজ, 500 ওয়ার্ড 500 ওয়ার্ড বা 400 ওয়ার্ড 400 ওয়ার্ড, ছোট ছোট দুইটা আর্টিকেল আছে, ছোট ছোট একটা আর্টিকেল দেন কিছু প্রশ্ন, আবার ছোট একটা আর্টিকেল দেন কিছু প্রশ্ন, এরকম করে থাকছে।
ইউজুয়ালি দেখা যাচ্ছে হইতেছে জেল ট্রেনিং টেস্টে। তো ওইটা অ্যাকচুয়ালি আপনি যখন প্র্যাকটিস করছেন এক লাস্ট জেনারেল শুরুতে, ইউ নিড টু নো যে স্ট্র্যাটেজিস আসলে মার্কটা কিভাবে ইমপ্রুভ করতে হবে, সেই পার্টটা সবার জন্য প্রযোজ্য। আপনি যখন প্র্যাকটিস করছেন, যখন যারা জেল ট্রেনিং প্র্যাকটিস করছেন, তাদের প্যাসেজেস গুলা একটু সহজ হচ্ছে, ছোট হচ্ছে একটু সবার জন্য, ওয়ারেস একাডেমিক যারা প্র্যাকটিস করছেন তাদের প্যাসেজেস গুলো হয়তো একটু লেন্দিয়ার হচ্ছে। এই তো প্র্যাকটিসের সময় হয়তো আর একটু ওয়ার্ড ব্যাংক বা একটু ডিফিকাল্টি লেভেলটা একটু একাডেমিকে হায়ার যেত। আপনি পড়াশোনা করতে যাবেন ইংলিশটা একটু বই টই পড়ে বুঝার মতো হতে হবে, নাহলে তো হবে না। ওই জেল ট্রেনিংরা হয়তো পড়াশোনা যেতে হয়তো করতে যাচ্ছেন না, তো অতটুকু বই পড়ে না বুঝলে নর্মাল ডে টু ডে আর্টিকেল পড়ে বুঝলে ওই জায়গাটাই জাজমেন্টটা থাকে। আদারওয়াইজ মার্ক ওঠানোর যে টেকনিক গুলা হচ্ছে সেম। কেন? বিকজ অফ দিস লাস্ট পয়েন্ট ইউ ক্যান সি যে টাইপস অফ কোয়েশ্চেন, যেটা টাইপস অফ কোয়েশ্চেন কিন্তু দুইটা মডিউলে আমার সেম। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন জেনারেল ট্রেনিং আসতে পারে, আমার হচ্ছে একাডেমিকেও আসতে পারে, রাইট? সো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করতে গেলে আপনি সেটা একটু বেটার কিভাবে করা যায় বা ওভারঅল জিনিসগুলো কিভাবে বেটার করে, সেগুলোর স্ট্র্যাটেজি সেম, জাস্ট খালি প্যাসেজটি একটু সোজা, একটু কঠিন বলবো না, একটু অ্যাডভান্সড আর কি, একটু ওয়ার্ডি বলবো আর কি। এট দ্য এন্ড অফ দ্য ডে আই বিলিভ যে আসলে আইএলস 7 উঠানোটা কারো পক্ষেই অসম্ভব কিছু না। এটা যার যার জায়গা থেকে সঠিক পদ্ধতিতে আগানোটা জরুরি হয়ে দাঁড়ায় আর কি, রাইট? বিকজ ওভার দি পাস্ট ইয়ার্স, অনেক বছরে সেটি স্টুডেন্টদের কাছ থেকে দেখা যায়, সবাই আহ, অনেক সময় দেখা যায় যে কোনো একটা খুবই বিচ্ছিন্ন চমক দেখা, এবং সেটা আমাদের ইয়া থেকে বেশি তাদের যে এফোর্টটা সাথে থাকাটা, সেটা আমরা অনেক অ্যাডমায়ার করি, বিকজ এটা বোথ আউটকামই লাগে আর কি, right? অনেকে থাকে ভালো থাকে, তাদের দেখা যায় যে একবার ইনপুটই আউটপুটটা চলে আসে। যাই হোক, সেটা আপনি পরে ডিসাইড করবেন। আগে আমরা ওয়েবিনারের কন্টেন্টে আগাই যে আমরা রিডিং নিয়ে কি কি করতে হয়। তো রিডিং এর মেইন চ্যালেঞ্জ নিয়ে শুরু থেকে ব্রিফিং প্রথম 5 মিনিট হয়তো একটু প্রবলেম যেগুলো সেটা নিয়ে কথা বলবো। তো অনেকে প্রবলেম গুলো জানেন না, যারা একটা প্রবলেম জানেন শুনেন, আবার একটু শুনে নেন যে প্রবলেম গুলো কি আসলে। আমরা অনেক সময় দেখা যায় যে জানি অনেক প্রবলেম, কিন্তু তারপরও বুঝি না যে আসল প্রবলেমটা কি, রাইট? আসল প্রবলেম আমরা ফেসবুক গোতাই অনেক হয়তো, কিন্তু জানি, কিন্তু শুনতে চাই না, শুনে নেই। তো অবশ্যই রিডিং এর প্রবলেমটা হচ্ছে এটাই, যেটা হচ্ছে আপনাকে 1 ঘন্টার মধ্যে 20 মিনিটে আপনাকে প্রায় 1000 ওয়ার্ডের দিয়ে প্যাসেজ, এটি হচ্ছে প্রবলেম, যে আপনাকে 1000 ওয়ার্ডের একটা মোটামুটি 1000 ওয়ার্ডের একটা প্যাসেজ আপনার 20 মিনিটে পড়ে ওটাকে সলভ করতে হবে, আবার প্রশ্ন আছে সেটাকে শেষ করতে হবে। এই সবকিছু করাটা একটা চ্যালেঞ্জিং, টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় হয়ে দাঁড়ায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জায়গাতে কোয়েশ্চেন সলভিং এর প্রবলেম তো থাকেই, এবং আজকে যাবো আস্তে আস্তে, আজকে ট্রু ফলস নিয়ে অনেকক্ষণ আলাপ করবো। ট্রু ফলস নিয়ে, ট্রু ফলস এর ঝামেলা সেটা নিয়ে আমি আলাপ করতে চাই, যে তো ওটা ডিটেলস আলাপ করতে চাই একটু, যে ট্রু ফলস এর ঝামেলা গুলো যাতে দূর করা যায় আর কি, রাইট? ট্রু ফলস আমাদের ঝামেলা অনেক সময় লেগে থাকে, রিডিং ম্যাচও থাকে, বাট দুইটাই ডিফিকাল্ট কন্টেন্ট, দেখি যতটুকু কভার করা যায়, রাইট? সো রিডিং এর এই যে মেইন ঝামেলা, সেটা টাইম ম্যানেজমেন্ট নিয়ে থাকে, সেটা আমরা সবাই জানি। কিন্তু সেটা চ্যালেঞ্জ করতে যে আমরা ফেস করতে যে আমরা একটু যখন আগাই, তখন যে আমরা জিনিসটাকে গোলায় ফেলি, যার জন্য হচ্ছে দেখা যায় অনেক সময় হচ্ছে আমাদের প্রবলেমটা দূর হয় না। যেরকম আচ্ছা, রিডিং এ আমি 20 মিনিটে 13টা করে প্রশ্ন, 13টা করে একটা সেকশনে 14টা প্রশ্ন, ডিভাইডেড, রাইট? 20 মিনিট প্রত্যেকটা সেকশনে 40টা প্রশ্ন, যেহেতু টোটাল 13টা করে দিন 39টাই, কোন একটাতে 14টা আসতে পারে, বা ওইটা ওদের ইচ্ছে ভাগ করে বোঝায়। 13 থেকে 14টা প্রশ্ন 20 মিনিট আমার অ্যান্সার করতে 1000 ওয়ার্ডের প্যাসেজ ছিলেন। তো এই সময়টাতে আমি পুরো প্যাসেজটা পড়ে কোয়েশ্চেনে যে আবার প্যাসেজে যে এই ব্যাক এন্ড ফোর্থ করাটা প্রবলেম, এটা আমরা অনেকেই জানি আর কি। না জানলে জেনে, এটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম হয়ে দাঁড়ায়, যে আমি প্যাসেজটাকে ভালো মতো পড়ে বুঝতে যাব, তাহলে কোশ্চেন শেষ করতে পারবো না অনেক ক্ষেত্রে। 20 মিনিটে সবাই এরকম 5 মিনিটে তার প্যাসেজ পড়তে পারে, ওইরকম মানুষ খুব কমই থাকে পৃথিবীতে, রাইট? 1000 ওয়ার্ড 5 মিনিটে পড়ে বুঝাটা চ্যালেঞ্জিং। এই যে প্যাসেজ করবো, আবার কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন যাবো, আবার প্যাসেজে আসতেছি, এর মাঝখানে আমরা হারায় যাই। তো এখানে কোয়েশ্চেনটা আমাদের হচ্ছে সলভ করাটা, কখন কোন প্রশ্নটা ধরে সলভ করছি সেটা অনুযায়ী পদ্ধতিটা বেছে নেওয়াটা আমাদের খুব ভালো দাঁড়ায় আর কি। যারা একটু জানেন, তারা না জানলে, যেরকম আমাদের কোয়েশ্চেন একটু পরে কোয়েশ্চেনটা আপনি আলাপ করে, যারা একদমই জানেন না, আসবো, কোনো অসুবিধা নেই। তারপরে একটু আইডিয়া দিতে, যেরকম আমাদের কিছু প্রশ্ন যেরকম ম্যাচিং কোয়েশ্চেন্স গুলো কিন্তু আমাদের সিরিয়ালি আমরা পাই না, বা ওইটা এরকম পিন পয়েন্ট লাইনে থাকে না, তখন ইফ ইউ ডুইং আ কিওয়ার্ড স্ট্র্যাটেজি, আপনি মনে করছেন আচ্ছা কিওয়ার্ড স্ট্র্যাটেজিতে সহজ লাইনটা বের করা যায়, কিন্তু সেটা দিয়ে কিন্তু আপনার সব প্রশ্নের উত্তরটা আমার ভালো বের হবে না। কিওয়ার্ড স্ট্র্যাটেজি, ছোট করে বলেছি কি, আমি আমি প্রশ্নটা পড়ে আগে, অবশ্যই আমরা অনেক ক্ষেত্রে প্রশ্ন পড়বো, সব ক্ষেত্রেই প্রশ্ন আগে পড়বো, কিন্তু অনেক সময় সলভিং এর সময় জিনিসটা আমরা সিরিয়ালি পাই না, অনেক সময় সিরিয়ালি পাই, সেটার একটা ঝামেলা রয়ে যায়, আসবো।
বাট আমি প্রশ্নটা পড়ে নিলাম, প্রশ্নের কিছু মূল শব্দ জানি না, হয়তো কথার কথা প্রশ্ন জিজ্ঞেস করেছে 1971 সালে কি হয়েছিল, কথার কথা। তো 1971 সাল ইজ মাই কিওয়ার্ড, আমি খুঁজতেছি প্যাসেজে 1971 সালের কথা কোন লাইনটাতে বলছে, তারপর ওই লাইন থেকে আমি উত্তরটা বের করবো। এই যে স্ট্র্যাটেজিটা আমি কিওয়ার্ডটা অ্যাপ্লাই করলাম, এই কিওয়ার্ড স্ট্র্যাটেজিটা কিন্তু আমার কিসের জন্য, সময় বাঁচানোর জন্য। কারণ আমি যদি পুরো প্যাসেজ পড়তে থাকি, আমি পুরো প্যাসেজটা যদি পড়তে থাকি, একটা মিনিট। সরি বাট দ্যাট, সো আমি যদি পুরো প্যাসেজটা পড়তে, যেটা বলছি পুরো প্যাসেজটা পড়ে আমি যদি সলভ করতে চাই, তখন আমার যে এই 20 মিনিট সময় আমি পুরো প্যাসেজ পড়ে 13টা প্রশ্ন কারেক্ট অ্যান্সার আমি হয়তো সময় কোলাবে না। সেই জন্য আমি কিওয়ার্ড স্ট্র্যাটেজিটা নিয়ে আমি কি, কিওয়ার্ড স্ট্র্যাটেজিটা আমার কিসের জন্য হেল্প করছে, আমার যাতে বারবার পড়তে না হয় বা ফেরত যেতে না হয়, রাইট? এই স্ট্র্যাটেজিটা আমাকে হেল্প করছে আমাকে সময় বাঁচাতে। যারা জানেন না কিওয়ার্ড স্ট্র্যাটেজিটা কি, একদম প্রিটি বেসিক অ্যান্সার আমরা সবাই শিখি যখন আজ পড়তে, তারপর একটু আলাপ করি। কিওয়ার্ড স্ট্র্যাটেজিটা বেসিক্যালি হচ্ছে কোশ্চেনের যে কিওয়ার্ড, মেইন যে কিওয়ার্ড, সেটা ধরে আমি প্যাসেজে খুঁজে নিব, লাইনটা খুঁজে নিব। এখন অনেক প্রশ্নই এরকম মাল্টিপল চয়েস কোশ্চেন, শর্ট কোশ্চেন অ্যান্সার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অনেক প্রশ্নই কিন্তু আমার হচ্ছে সিরিয়ালি থাকে। সিরিয়ালি থাকে মানে কি, যে আমি প্রথম প্রশ্নটা যেখানে, প্রথম প্রশ্নটার উত্তরটা আমি প্রথম লাইনে পাবো। সো প্রথম সিরিয়ালে আমি উত্তরটা পাচ্ছি, যে 7টা প্রশ্ন আসছে ধরেন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, 1 নম্বর প্রশ্নটার উত্তরটা আমি যেখানে পেয়েছি 2 নম্বরটা তার পরেই পাবো। এখানে পর অনেকে মনে করে যে 1 নম্বরটা প্রথম প্যারাগ্রাফ, 2 নম্বরটা দ্বিতীয় প্যারাগ্রাফ, সেখানেই পাবো। সেটা কিন্তু না। আমার কিন্তু, আমার এরকম হতে পারে যে প্রথম প্যারাগ্রাফে কোনো উত্তর পাই না, আমি দ্বিতীয় প্যারাগ্রাফের দ্বিতীয় লাইনে প্রশ্ন, প্রথম প্রশ্নটার উত্তরটা পেয়েছি, তারপর হয়তো চতুর্থ লাইনে আমি দ্বিতীয়টা পেতেই পারি, রাইট? বাট আমি প্রথমটা যেখানে পেয়েছি তার আগে পাবো না, তার পরে হয়তো পাবো। এবং এই জিনিসটা যে আমরা কাজে লাগে, এটা ওরা কোথাও বলে দেয় না, বাট এটা ইট ইজ দেয়ার। এবং এটা ব্রিটিশ কাউন্সিল কনফার্ম, ওদের লাস্ট ওদের যে ট্রেনিং, ওদের সাথে কথা বলে, ইট ইজ কনফার্ম যে না, ইট ইজ দেয়ার, বাট এটা বলে দেয় না। বাট এই টাইপের প্রশ্নগুলা এভাবেই সাজানো থাকে। তো সেই জন্য আমি কি করছি, আমার সময়টাকে বাঁচানোর জন্য আমি কি করলাম, 1 নম্বর প্রশ্নটা কিওয়ার্ডটা মাথায় নিয়ে নিলাম, যে 1 নম্বর প্রশ্নটা হয়তো 1971 সাল নিয়ে, তাহলে আমি 1971 সাল খুঁজলাম, আমি তো সেকেন্ড প্যারাগ্রাফের প্রথম লাইন 1971 সালের কথাটা পেলাম, উনি সেকেন্ড প্যারাগ্রাফের ফার্স্ট লাইন থেকে 1971 সালে নিয়ে কি বলতেছে, এখন আমি উত্তরটা বের করে নিয়ে আসি যে 1971 সালে কি ঘটছিল, আমি উত্তরটা বের করে নিলাম আর কি, রাইট? সেম, তারপর আবার পরের প্রশ্নটা হয়তো বললাম, পরের প্রশ্নটা হয়তো অন্য কোনো কিছু নিয়ে ছিল হয়তো, রাইট? 21শে ফেব্রুয়ারিতে কিছু, আই ডোন্ট নো। আবার 1971 সালের লাইনটা যেখানে উত্তরটা পেয়েছিলাম, তার পরের লাইন থেকে পড়া শুরু করলাম এবং দেখা শুরু করলাম যে 21শে ফেব্রুয়ারির কথা কোথায় আসছে, সেইটা আমি বের করে ওই জায়গাটাতে বের করে নেবো। ইট হেল্পস মি সেভ টাইম। এখন এই জিনিসটা আমাকে কি করলো, এই জিনিসটা আমাকে সময় বাঁচাতে হেল্প করলো, তাই না? এটা কিন্তু আমি উত্তর বের করতে হেল্প করেনি। এই জায়গাটাতে আমরা বলেছি, একটু বেসিকটা আসলাম, এটা হয়তো অনেকে জানতেন, জানতেন না। এই জিনিসটা কিন্তু আমাকে সময়, কিওয়ার্ড ধরে যে আমি করতেছি, সময় বাঁচানোর জন্য কিওয়ার্ড ধরে আমি লাইনটা পিন পয়েন্ট করছি, যে কোন লাইনে হয়তো 1971 সালের কথা দ্বিতীয় প্যারাগ্রাফের 3 নম্বর লাইনের থেকে শুরু হয়েছে, 3 নম্বর, 4 নম্বর লাইন, 5 নম্বর লাইন পর্যন্ত হয়তো মোটামুটি 1971 সাল নিয়ে কথাটা কন্টিনিউ হয়েছে। এরপর আর 1971 সাল নিয়ে কিছু বলেন, অন্য টপিকে চলে গেছে। তাহলে এই 3টা লাইনের মধ্যে আমার উত্তরটা থাকবে। আমার অন্য আগে পিছিয়ে ফার্স্ট প্যারাগ্রাফটা হয়তো ইম্পর্টেন্ট না, অন্য কিছু জায়গাগুলো আমার কাছে এখন ইম্পর্টেন্ট না, কোনো উত্তর নাই। জাস্ট খালি এই পিন পয়েন্ট টুকু, জায়গাটাকে পিন পয়েন্ট করে নিয়ে আসার জন্য বা সময়টা বাঁচানোর জন্য কিন্তু কিওয়ার্ড স্ট্র্যাটেজিটা ইম্পর্টেন্ট। কিওয়ার্ড স্ট্র্যাটেজি অনেক প্রশ্নতেই, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বলেন, শর্ট কোয়েশ্চেন আনসার বলেন, প্রুফ ওয়াজ নট গিভেন বলেন, যেগুলো সিরিয়ালি থাকে, সব কয়টাতেই আমি হেল্প করতে পারি। কিওয়ার্ড অন্যান্য প্রশ্ন আমাকে হেল্প করে, কিন্তু যেরকম হেডিং ম্যাচ, যারা জানে তাদের সুবিধা থেকে, যারা জানেন না আসবো, অসুবিধা নেই। হেডিং ম্যাচ নিয়ে যদি কথা বলি, হেডিং ম্যাচ আপনি কিওয়ার্ড করতে পারেন জিনিসটাকে একটু শর্ট লিস্ট তাড়াতাড়ি পড়ার জন্য, কিন্তু আপনি হেডিং এর যে 7টা হেডিং আছে, 7টা হেডিং এর কোনো না কোনো ওয়ার্ড আপনি প্যাসেজে পাবেনই, ইট ইজ দেয়ার টু কনফিউজ ইউ। যেগুলো উত্তর হবে না সেটাও কনফিউজ করার জন্য আপনাকে দেওয়া হয়েছে। তো আপনি তো কিওয়ার্ড দিয়ে তো উত্তর বা লাইন ওখানে বের করতে পারবেন, ওটা যদি পড়ার জন্য ওখানে হেল্প নিতে পারেন। তাহলে কিওয়ার্ডটা, তাহলে জিনিসটা নিয়ে কেন কথা বলছি, এই জায়গাতে আমরা ভুলটা করি। আমরা কিওয়ার্ড স্ট্র্যাটেজি দিয়ে সলভ করবো, কিওয়ার্ড ধরে উত্তর বের করবো, কিওয়ার্ড ধরে উত্তর বের করবো না, দ্যাট ইজ কিওয়ার্ড স্ট্র্যাটেজিটা টোটালি
আপনার হচ্ছে সময় বাঁচানোর জন্য 20 মিনিটে যাতে শেষ করতে পারেন, এইটা আপনার উত্তর, কিন্তু আপনার উত্তরের প্রপোর্শন বাড়াবে না। আপনার তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ প্রবলেম হচ্ছে করতে, বা আপনার অন্য একটা টাইপের প্রবলেম হচ্ছে করতে। এমসিকিউ শর্ট কোশ্চেন আনসার অ্যাকচুয়ালি অন দি ইজিয়ার সাইড, একটু প্র্যাকটিস করলে তো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। পরের দিকে দিকে হয়তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রুফ ওয়াজ নট গিভেন, হেডিং ম্যাচ, এগুলো নিয়ে হয়তো অনেক সময় প্রবলেম আমাদের লেগে থাকে। টক অ্যাবাউট ইট, আজকে ওগুলো নিয়ে কথা বলবো, যে প্রবলেম থাকলেও কি করবো, না থাকলেও কি করবো। বাট কিওয়ার্ড যখন আপনার করছেন, কিওয়ার্ডটা শুধু তাড়াতাড়ি টাইম বাঁচানোর জন্য। আপনার এমসিকিউ যখন করতে যাচ্ছেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার মাল্টিপল লাইনটা বের করছেন, এখন কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন 4টা অপশন থেকে উত্তর বের করতে হবে, তাই না? 4টা অপশন থেকে 2টা অপশন কাছাকাছি হতে পারে, ওখানে কিন্তু আরো ব্যাপার আপনার কিছু খেয়াল করতে হবে, যে উত্তর কোনটা কারেক্ট সেটা অনেক ক্ষেত্রে খেয়াল করতে গেলে। কিছু উত্তর তো সোজা, রাইট? সবসময় 40টা প্রশ্নের মধ্যে 40টা প্রশ্ন তো ডিফিকাল্ট না, কিছু তো 20টা প্রশ্ন আমার কাছে মনে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, সবাই সলভ করতে পারে, অ্যাটলিস্ট সময় দিলে সবাই করতে পারে, টাইম ম্যানেজমেন্টটা প্র্যাকটিস করে নিতে হয়। ওয়ারাস 30টা প্রশ্ন পর্যন্ত আমার কাছে মনে হয় অ্যাকচুয়ালি লিস্ট অফ আইডিস, উইল টক অ্যাবাউট ইট, ওটা আসবো, ওগুলো নিয়ে বলে নিয়ে আসবো। ওয়েবিনার যেহেতু সবকিছু কন্টেন্ট, লেট মি ফিনিশ মাই কন্টেন্ট, তারপরে আপনার যদি কোনো পার্টিকুলার প্রবলেম থাকে লাস্টে আমরা ওটা নিয়ে আধা ঘন্টা লাগলে কথা বলবো। কোনো টাইম ইজ নট এন্ডলেস, বাট যতক্ষণ পারবো সময় নেওয়ার চেষ্টা করবো, অসুবিধা নেই। অলরাইট, সো সেটা আমাদের ইয়া করতে। তো যাই হোক, আমরা এখানে মূলত প্রথমত যে ভুলটা করি, আমরা প্রত্যেকটা কোশ্চেন টাইপকে এভাবে দেখি না, যে মাত্র আমরা লিস্ট ভেরিং এর প্রবলেম হচ্ছিল না, আমার লিস্ট অফ ভেরিংস দিয়ে যদি টপিকে দিয়ে যদি উত্তরটা দেই, আপনার প্রবলেম নিয়ে কথা বলবো মিস নওশিন সামথিং, লিস্ট অফ ভেরিংস নিয়ে কথা বলবো লাস্টের দিকে। লিস্ট অফ ভেরিংস এর অনেক বড় সড়ো কথাবার্তা এখনো বাকি আছে, বাট লিস্ট অফ ভেরিংস বাদ দিয়েও আমার কিন্তু এই যে এখন যেটা আমরা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই ভুলটা আমরা করবো না, যে টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির সাথে আমি প্রত্যেকটা কোয়েশ্চেনকে কিভাবে ম্যাক্সিমাইজ স্কোর করতে হয় সেটা কিন্তু আমি মিলাবো না। এবং আমি যখন এমসিকিউ করছি, এমসিকিউ করার সময় আমার যাতে আমি 100% ঠিক করতে গেলে আমার কি কি খেয়াল করতে হবে, সেই জিনিসগুলো আমার আলাদা ভাবে, যে এমসিকিউ সলভ করার সময় ওইটার মার্ক বেশি আনার জন্য, বাট এমসিকিউ তে যাতে আমার বেশি কারেক্ট অ্যান্সার হয় সেটা করার জন্য আমার এমসিকিউ তে কি কি জিনিস খেয়াল করতে হয় সেটাও কিন্তু আমার মাথায় রাখতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমার কিন্তু মাথায় রাখতে হবে, সব কয়টাই কিন্তু আমার মাথায় রাখতে হবে, বিকজ আপনার প্রত্যেকটা পার্সেন্টেজ ম্যাটার্স। আপনার এমসিকিউ বা শর্ট কোশ্চেন আনসার যেহেতু ইজিয়ার, এখানে আপনার 80-90% কোয়েশ্চেন বা 10টা থেকে অলওয়েজ 8টা-9টি কারেক্ট হওয়ার কথা, রাইট? আপনি লিস্ট অফ হেডিংস নিয়ে অনেক কনফিউজ থাকছেন, যে লিস্ট অফ হেডিংস আমার 10টা থেকে 7টার বেশি কখনো হয় না, দেন ইউর অ্যাকচুয়ালি রাইট, আপনি পরীক্ষা দেন কালকে। বিকজ লিস্ট অফ হেডিংস আপনার 7টা যে হয়, এটা বেস্ট সিচুয়েশন ফর মেজরিটি অফ অনেক পিপল। লিস্ট অফ হেডিংস অনেক সময় প্যাচায়, ভালোই প্যাচায়, তখন ওই লেভেলের প্যাচ যদি আপনাকে দেয়, আপনার 40টা তো খুব কম মানুষই কারেক্ট করতে পারে। ইফ ইউর ব্যান্ড 9 or 8 লেভেল স্টুডেন্ট, তাহলে আপনার তো ইংলিশের দক্ষতা অনেক ভালো, কাজ ওই জায়গাটা আনলক হয় ইংলিশের দক্ষতা থেকে। 8 বা 9 আনলক হবে অবশ্যই আপনার ইংলিশের লেভেলটাও থাকতে হবে, আপনি ইংলিশের ওয়ার্ড ব্যাংক বা ইংলিশের জানাটা অনেকটা উইক, সেই ক্ষেত্রে আপনি হেডিং ম্যাচ যেহেতু একটু পেঁচায় কথা বলে, হেডিং ম্যাচে যে আপনি কিছু জিনিস হয়তো বুঝতে অসুবিধা হয়ে দাঁড়াবে, সেখানে আপনি হয়তো দুই একটা যেটা একদম জটিল লেভেলে, মানে ওই লাস্টের 10টা প্রশ্ন যেটা আপনি ভুল করো 7 পাবেন, আপনার তো 40টা থেকে 30টা কারেক্ট করলে আপনি 7 পাবেন, রাইট? আগে 7 অ্যাটেন্ড করতে হয়। আইএলটিএস অলওয়েজ আগে হচ্ছে যে আমি 7 অলওয়েজ অ্যাটেন্ড করতে পারছি, সেটা কনসিস্টেন্সি আগে আনতে হয়, যে আমি অলওয়েজ 7 পাই, তারপর ইফ ইউ ক্যান গেট বেটার এভরিডে বেটার করে এটা নিয়ে যেতে পারেন, রাইট? যদি আপনি একবার 6.5 পান, একদিন 8 পান, এটার থেকে বেটার সিচুয়েশন যে অলওয়েজ 7 পান, সেটা টার্গেট করতে হবে। সো ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে। লিস্ট অফ হেডিংস এ আমার এই স্ট্র্যাটেজিতে বেস্ট 100% মিলে। আমি 4বার লিস্ট অফ হেডিংস করছিলাম, একবার এই স্ট্র্যাটেজিতে আমার লিস্ট অফ হেডিংস 100% মিলছে, মানে এই স্ট্র্যাটেজিটা বেস্ট, আমার কাজে দিচ্ছে। তারপরে আমার লিস্ট অফ হেডিংস দুই একটা ভুল হতে পারে, যেহেতু এটা মাঝে মধ্যে অনেক পেঁচায় ফেলে, এটা মাথায় রাখতে হবে। ওইটা আমি 100% একদম খুব ভালো ইংলিশ পারলে ক্লিয়ার হবো, কিন্তু আমি যে ঠিক রাস্তাতে গিয়ে বলবো যে না এমসিকিউ আমার মোটামুটি সবসময় 90%, একটা জিরোর বেশি ভুল যায় না, তাহলে আমি ভালো পারতেছি। লিসে ফিলিংসে গেলে ইজি আসলে সবই হয়, একটু ডিফিকাল্ট হইলে অ্যাটলিস্ট যে 7টা ইজি সেটা আমি বের করে নিয়ে আসতে পারি। দ্যাট ইজ হোয়াট ইউ নিড টু বি ক্লিয়ার অফ ফার্স্ট, যে প্রত্যেকটা প্রশ্নতে পার্সেন্টেজ, এটা আমরা অফেন গোলায় ফেলি, আমরা তাড়াতাড়ি করতে যে লিস্ট অফ হেডিং করতে গেলে তো একটা প্যারাগ্রাফ পড়ে অন্যান্য প্রশ্নগুলো তো লাইন বের করলাম, উত্তর বের করলাম, একটু তাড়াতাড়ি এমনিতেই হয়ে যাচ্ছে, কিন্তু লিস্ট অফ হেডিংস তো আমার বুঝতেই সময় লাগে, শেষই করতে পারি না। তবে তাড়াতাড়ি শেষ করার পিছনে দৌড়াচ্ছি, ওই দিকে আমার রাইট অ্যান্সার হচ্ছে না। দুইটাই একসাথে আমার খেয়াল রাখতে হবে, যে আমি এই পার্টিকুলার প্রশ্নটা আরেকটু বেটার কিভাবে করতে পারি, আরেকটু মার্ক কিভাবে ইমপ্রুভ করতে পারি। শুরুতে লাগলে 20 মিনিটের জায়গায় 25 মিনিট, 5 মিনিট বেশি লাগুক, আমি যেহেতু এখন শিখছি, আমি তখন পরীক্ষায় মক দিতে বসি নাই, আমি এখনো বাসায় শিখছি,
তাই আমি আগে আরেকটু বেটার কিভাবে হেডিং ম্যাচটা করতে পারি বা ট্রু ফলসটা করতে পারি, দেন আমি এখন সময়টা কিভাবে কমাতে পারি, দুইটা জিনিসকে আলাদা করে আমার চিন্তা করতে হবে। সময় করার জন্য আমার কমানোর জন্য কি করা উচিত, আর একটু বেটার সলভ করার জন্য আমার এই পার্টিকুলার প্রশ্নতে কি করা উচিত, এই দুটো জিনিসকে আমার আলাদা করে বোঝাটা খুবই জরুরি। সো ইট হ্যাজ এফেক্টিভ রিডিং স্কিলস নিডেড সেটার জন্য, এবং কন্টেক্সটে বেটারটা তো অবশ্যই স্কিলস যেটা আপনারা ডেভেলপ করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো না, সেগুলো আপনারা থ্রু আউট প্র্যাকটিস এবং আইএলটিএস যখন পড়াশোনা করছেন বাসায় তখন সেটা এমনিতেই করবেন। অলরাইট, সো আজকের কন্টেন্ট আজকের ওয়েবিনার শুরু করিনি, সো ডোন্ট গেট রেস্টলেস, মনোযোগ দিয়ে শুনেন, কথাগুলো ফলো করার চেষ্টা করেন। সো ইন জেনারেল টিপস যেগুলো সবাই জানেন, যে বলে যাব, স্কিম করে স্ক্যান করে, যেটা বললাম লাইনটাকে বের করে স্কিম করতে পারা, ওভারঅল স্কিম করে, একটু পরে স্কিমিং নিয়ে কথা বলবো। সো ডিটেলসে আসবো আজকে যেহেতু ওয়েবিনার, এবং কোয়েশ্চেন গুলো আগে পড়ে নিব যাতে আমি কিওয়ার্ড ধরে ইয়াটা খুঁজতে পারি। ইন জেনারেল টিপস যেগুলো নিয়ে কথা বললাম, কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করে নিব। অলরাইট, তো ফার্স্ট অফ অল যারা জানেন না তাদের আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন টাইপস, দিস ইজ ভেরি important. The multiple choice questions, true false not given, matching heading, sentence completion, summary completion, আমরা fill in the blanks বলি অনেক সময় just to refer because the strategy গুলো similar, but sentence completion বা summary completion অনেক সময় sentence এর আকারে আসে, সময় সামারি প্যারাগ্রাফের আকারে আসে, বাট স্ট্র্যাটেজি সিমিলার, কাজ আপনি প্যারাগ্রাফের আকারে আসলো লাইন বাই লাইন ধরে পড়তে তো অসুবিধা নাই। ডায়াগ্রাম লেবেলিং রিসেন্টলি আসে, বাট সব পরীক্ষা আসে না, মাঝে মধ্যে চলে আসে। ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং ফিচার্স বা হেডিং ম্যাচ, লিস্ট অফ হেডিংস, ম্যাচিং কোয়েশ্চেন্স, রাইট? শর্ট কোশ্চেন অ্যান্সার্স লাস্টে, সেটা সবচেয়ে ইজি আর কি লাস্টে রাখছে এই জন্য, বিকজ এটা এমনি পারি আমরা সবাই, এটা জাস্ট নো মোর দেন 3 ওয়ার্ডস 2 ওয়ার্ডস, ওই ব্যাপারটা বুঝলি হয়েছে 2 ওয়ার্ডে উত্তরটা কমপ্লিট করতে হবে। ইনস্ট্রাকশনস এর ব্যাপার থাকে, সো এটা কম বেশি সবাই জানে যে 2 ওয়ার্ডে আমার উত্তরটা কমপ্লিট করতে হবে, ওই পার্টটাই জাস্ট খালি শর্ট কোশ্চেন আনসার ইম্পর্টেন্ট। আদারওয়াইজ শর্ট কোশ্চেন আনসার সোজা, প্রশ্নটা পড়লেই বোঝা যায় একমাত্র যে কি খুঁজতেছে আগে। এমসিকিউ তে বোঝা যায়, বাট এমসিকিউ অনেক সময় অপশন দিয়ে আমাদের ইয়া করে ফেলে, রাইট? সো এই প্রত্যেকটা জিনিস আপনার আলাদা আলাদা করে চিন্তা করে বুঝতে হবে যে কোনটা কিভাবে ইয়া করতে হবে। স্কিমিং স্ক্যানিং কি সেটা আমরা জানি। স্কিমিং, যে আপনি স্কিমিং যখন করতেছেন, স্কিমিং টেকনিকটা ডেভেলপ করে যে পারপাসটা খেয়াল রাখতে হবে, যে প্রথমত ইউ কুইকলি রিড দ্য টাইটেল, সাবহেডিংস, ফার্স্ট লাইন, দিস স্কিমিং। আমি যখন প্রশ্ন ধরে আগাচ্ছি, আমার কিওয়ার্ড ধরে স্কিম, আমি কিন্তু জাস্ট খালি লাইন ধরলে অনেক ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে, ফিল দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে হয়তো আমি জাস্ট লাইনটা পিন পয়েন্ট করে যে 3 নাম্বার লাইন উত্তরটা আছে হয়ে যাচ্ছে। হেডিং ম্যাচ বা অন্যান্য ম্যাচিং কোয়েশ্চেন, ম্যাচিং ফিচার কোয়েশ্চেন, ম্যাচিং কোয়েশ্চেন্সে আপনি কিওয়ার্ড ধরে লাইনটা যদি বের করতে সক্ষম হন, তারপর আপনার একটু আগে পিছিয়ে একটু গল্পটার কনটেক্সটটা না বুঝলে আপনি আইডিয়াটা রিলেট করতে কোন জায়গা থেকে আইডিয়াটা আসতেছে ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় আর কি। কাজ এখানে আমার হেডিং ম্যাচটা কিওয়ার্ড ধরে সলভ করলে হবেই না, কখনোই না। বিকজ আমার একটা প্যারাগ্রাফে কিছু ওয়ার্ড আমার একটা হেডিং এ আসছে বলে ওটা হেডিং হয় না, ওইটা ওভারঅল মূলত ওই জিনিসটা নিয়ে কথা বলাটা থাকতে হয় হেডিং ম্যাচে, না হলে হয় না। যাক, হেডিং ম্যাচে লাস্টে আসবো, সোলা এখন কথা বলবো, রাইট? গিভস ইউ আইডিয়া, জেনারেল আইডিয়া স্কিমিং করলে যে ওভারঅল আইডিয়াটা নিতে হেল্প হয়, এবং তার দেন ইউ স্ক্যান, যে কিওয়ার্ডসটা ধরে আমি স্ক্যান করি, যে ওভারঅল আইডিয়া নিলাম, কোশ্চেনটা পড়লাম, একটু টাইটেলটা দেখলাম, আচ্ছা লাইন গুলাতে প্যারাগ্রাফটা শুরু হচ্ছে কিভাবে, কোন দিকে আগাচ্ছে একটু দেখে নিলাম, কোশ্চেনটা ভালো মতো বুঝিস। কোশ্চেন যে কোনো সিচুয়েশন, ট্রু ফলস নট গিভেন হোক বা এমসিকিউ হোক, কোশ্চেন ভালো মতো বুঝে নেওয়াটা যে কোনো সিচুয়েশনে খুবই জরুরি। তো এই জিনিসগুলো একটু স্কিমিং করে নিলাম, তারপর আমি একটা আইডিয়া পেলাম, এখন আমি ওয়ার্ড ধরে খুঁজি যে কোন জায়গাটা লাইনটা আছে, তারপরে উত্তরে আগাবো আর কি, right? এবং টাইম ম্যানেজমেন্ট এর নিয়ে কথা বলছি, ইট ইজ ইম্পর্টেন্ট। লাস্টে খেয়াল রাখতে হবে, এটা বেস্ট যখন লাস্টে যাবেন, এই লাস্ট পয়েন্টটা এখানে আমরা অনেক সময় পারি না করতে, না পারলে অসুবিধা নাই, বাট করতে পারলে সবচেয়ে ভালো হয়। সেটা হচ্ছে একটা প্যাসেজ অবশ্যই হার্ডেস্ট, জেল ট্রেডিং এর লাস্টে আসে, একাডেমিকে সবসময় লাস্টে আসে না, অনেক সময় সেকেন্ডে বা ফার্স্টে দিয়ে দেয়। সেটা আপনার প্র্যাকটিস মক দিতে দিতে বা ক্যামব্রিজ করতে করতে বুঝবেন যে এটা বেসিক্যালি একাডেমিক আর্টিকেল আর কি, যে সাইন্টিফিক থিওরি বা হোয়াট এভার একটা একাডেমিক আর্টিকেল আসছে, রাইট? আমার সায়েন্স নিয়ে হোক, বিজনেস নিয়ে হোক, যেটা একাডেমিক আর্টিকেলস, সেটা একটু ডিফিকাল্ট হয়, তো সেটার জন্য 22 মিনিট রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। যেহেতু অন্য প্যাসেজ গুলো একটু ইজিয়ার, তিনটার মধ্যে একটা প্যাসেজ একটু টাফ, বাকি দুইটা একটু ইজিয়ার। যেটা একটু ইজি পড়ছে সেটা যদি আপনি একটু 18 মিনিট, 19 মিনিট, 1 মিনিট করে বাঁচাতে পারেন, সেটা সবচেয়ে ভালো হয়। বাট 20 মিনিট করে করলে পসিবল, ইম্পসিবল না, 20 মিনিটের বেশি তো নেওয়া যাবে না, রাইট? আহ এটা হচ্ছে আমরা অফেন দেখা যায় যে যেটা ইজি ওইটা তার বেশি সময় নষ্ট করে রাইট অ্যান্সার, ইজি প্যাসেজ আপনার একটু তাড়াতাড়ি করলে তো আরেকটা ভুল হইতো, কিন্তু আপনার লাস্টে যে যেটা ডিফিকাল্ট ওইটা 5 মিনিটে যদি সবাই অ্যান্সার করতে জানেন না, 5টা ভুল হবে।
সো এইটার জন্য এক্সাম সবসময় খারাপ হয় সবার, এইটা থেকে বের হয়ে আসা মেইন ইয়ে আর কি। আপনি 100% শিওর ইংলিশ এক্সামে কখনোই এক্সাম হল হইতে পারবে না আমি 100% শিওর আমার সব অ্যান্সার হবে। আমি 9 পাইছি রিডিং এ, রিডিং এ আমার 9 ফুল মার্কস, রিডিং এ সব কয়টা কারেক্ট হয়েছে, বাট আমি এক্সাম দিয়ে এসে বের হয়ে বলতে পারতাম, পারি নাই যে আমার সব কারেক্ট হবে। ইংলিশ এক্সাম কনফিউশন থাকে, কারণ আমার সময় টাইম কনস্ট্রেন্টে তো অনেক কিছু পড়ছি, তো এত কিছু তো এত ভালো মতো মনে মাথায় নিতে পারিনি, রাইট? সো আই ক্যানট বি 100% শিওর ওভার দেয়ার। সো এটাই প্রবলেম। কিওয়ার্ড স্ট্র্যাটেজি অলরেডি আলাপ করেছি শুরুতে, যেহেতু একটু বোঝানোর সময় আলাপ করেছি, এই জায়গায় ডিটেলসে যাবো না। বাট কোয়েশ্চেনের নেমস, ডেটস এগুলো আগে কেন বল, অ্যাডজেক্টিভস তারপরে দিস অর্ডারস হেল্পস ইউ। নেম, ডেট, যে নেম আর ডেট আগে কেন, কারণ আমি বঙ্গবন্ধু কি বলছিল বা 1971 সালে কি হয়েছিল, রাইট? এইটার এই ওয়ার্ডটা সিনোনিমাসলি চেঞ্জ করতে পারবে না, বঙ্গবন্ধুর নামটা চেঞ্জ করতে পারবে না, 1971 সাল ডেটটা চেঞ্জ করতে পারবে না। তো এইটা দিয়ে আমি খুঁজলে শিওর পাবো 1971 সাল 3 নাম্বার লাইনে একবারে খুঁজি পেয়ে যাবে। দেন কামস অ্যাডজেক্টিভ, যদি নেম বা ডেট না থাকে প্রশ্নতে, দেন কামস অ্যাডজেক্টিভস বা ভার্বস, যেগুলো থাকতেছে আমার পরের যে পার্টস অফ স্পিচ গুলো, সেগুলো তখন আমার হেল্প, ওগুলো আবার সিনোনিমাস ওয়ার্ড হতে পারে, বাট তারপর ওয়ার্ডটা তো আছে, সিনোনিমাস হলেও আছে, তো আমি ওয়ার্ডটা পড়ে নিলাম। তখন পড়তে পড়তে ডিরেক্ট না পারলেও পড়তে পড়তে তো পাবো, রাইট? সেটা আমাদের খেয়াল রাখতে হবে। প্যারাফ্রেজ সেটাই সেকেন্ডে বলা, এই হইতেছে এক্সাক্ট ওয়ার্ডিং কম ইউজ করে, বাট নেমস ডেটস তো চেঞ্জ হবে না, এটাই বলা এখানে। আর কিছু নয়, এটা এমসিকিউ টিপস শেষ করে যাবো। এমসিকিউ হয়তো প্রবলেম কম থাকতে পারে, বেশি থাকতে পারে, আই ডোন্ট নো। আমি এমসিকিউ টিপস যাবো, বিকজ তারপরে ট্রু ফলস নট গিভেন আগাবো, দেন লিস্ট অফ হেডিংস এ আসবো, এই অর্ডারে আগাবো। আজকের ওয়েবিনারে সবকিছু কভার করবো এমসিকিউটা, কারণ হচ্ছে বেসিক যে কোয়েশ্চেন, সেটা তো স্ট্র্যাটেজিজ এ প্রবলেম থাকতে পারবো, সেটা এক্সেল করাটা অ্যাকচুয়ালি সবার জন্য বেশি জরুরি লিস্ট অফ হেডিংস 100% করার থেকে। লিস্ট অফ হেডিংস আমার একদমই না হলে অসুবিধা, সো ওই জন্য সব নিয়ে কথা বলবো। বাট লিস্ট অফ হেডিংস 100% করার থেকে এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন আনসার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো 100% করাটা বেশি জরুরি। এইটা দেখা যায় যে উইথ প্র্যাকটিস ইউ ক্যান অলওয়েজ স্কোর। ওই স্ট্র্যাটেজি ছকের মধ্যে ফেলে দিলে সব সময় দেখা যায় যে না, আমি স্ট্র্যাটেজিটা রপ্ত করে ফেলতে পারলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এমসিকিউ, এগুলো সবসময় আমি মোটামুটি 100% পাচ্ছি, এরকম একটা সিচুয়েশন হয়ে দাঁড়ায়, যেটা লিস্ট অফ হেডিংস সবসময় হয় না। ইংলিশের উপর কিছু ডিপেন্ড, অনেস্ট কথা, এটা মানে নো ওয়ান ক্যান সে দ্যাট। এগুলো ওই একটা ক্যামব্রিজ বের করে একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে কোনোভাবে সলভ করে দেওয়াটা ইজ নট অল ক্যামব্রিজ, রাইট? ওই স্ট্র্যাটেজিটা সব ক্যামব্রিজ অ্যাপ্লাই করতে পারতে হবে। তো ওইটা, ওগুলো হচ্ছে ফাঁচুকি স্ট্র্যাটেজি, ওগুলোতে দূরে থাকবেন। ইফ ইউ অ্যাপ্লাই রিয়েল স্ট্র্যাটেজিস, লিস্ট অফ হেডিংস অনেক সময় দুই একটা কনফিউজিং হয়ে যায়, কিন্তু আপনার জন্য স্ট্র্যাটেজি ওয়াইজ বেস্ট উড বি টু প্র্যাকটিস এন্ড রিয়েলাইজ যে লিস্ট অফ হেডিংস এর কোনটা প্রবলেমেটিক, সেটা যদি আইডেন্টিফাই করতে পারছে না, এটা তো প্রবলেমেটিক কোশ্চেনটা পড়ছে, যেটাতে সময় নষ্ট করা যাবে না, এইটা বেশি জরুরি টু গেট রাদার দেন টু গেট দ্যাট কারেক্ট। সো যাই হোক, আসবো। সো এমসিকিউর টিপস দিয়ে শেষ করে যাই। ইউ রিড দ্য কোয়েশ্চেন স্টেম ফার্স্ট, নট দ্য অপশনস। এটা আমরা অপশন পড়ে পড়তে আমি মানা করি, কারণ অপশন গুলো পড়লে বিকাম বায়াস, এবং তখন হচ্ছে বি হইতে পারে, সি হইতে পারে, ইউ গেট কনফিউজ উইথ দ্য অপশনস রাদার দেন রিডিং, যে আসলে আমি পড়ে বোঝাটা আসলে কি বলতেছে, সেটার থেকে হারায় যায়। তো অপশনটা প্রথমে না পড়লেই ভালো হয়। আগে এমসিকিউ পড়ার সময় আগে কোয়েশ্চেনটা পড়েন, কোয়েশ্চেনের কিওয়ার্ডটা দাগান, তারপরে এখন আপনি কোয়েশ্চেনটা তো পড়ছেন যে 1971 সালের কথা কেন হয়তো, তো আমি এখন 1971 সালে কি বললো সেটা আমি আগে প্যাসেজে পড়ি, ওই দুই লাইনটা আগে পড়ি ভালো মতো, 1971 সালে কি বলছে, তারপরে আমি অপশনে আসি। তাহলে যে কি হবে, আমি অপশন গুলো যখন পড়বো, তখন 4টা অপশন থেকে 2টা অপশন বা একটা অপশন আমার শুরুতেই বাদ পড়ে যাবে, যেটা নিয়ে তো কোনো কথাই বলে নাই, বা এটা নিয়ে ঠিক উল্টা কথা বলছে, এটা তো কোনোভাবে উত্তর হবে না, রাইট? হাইলি হয়তো আমি একটা উত্তর পেয়েও যেতে পারি, না পাইলে আমি শর্ট লিস্ট হয়ে যাবে যে আমার বি আর সি নিয়ে কথা আছে। দেন আই ক্যান গো ব্যাক এন্ড রিলেট যে বি আর সি, অথবা বি আর সি এর মধ্যে তাহলে বি হবে না সি হবে, আমি একটু এখন মিলাই দেখি, তখন প্রত্যেকটা অপশন ম্যাচ করাটা জরুরি হয়ে দাঁড়ায়। কিন্তু দ্যাট ইজ হোয়াট হেল্পস ইন এমসিকিউ, যে আস্তে আস্তে শর্ট লিস্ট করে অমিশন করে আসাটা। তাই রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট, তারপর আমি প্যাসেজে যাচ্ছি, প্যাসেজে যে হচ্ছে লাইনটা পড়ে নিচ্ছি, দেন কোশ্চেন এসে পড়লে, অপশন গুলো পড়লে আমার 2-3টা কমে যাবে বা একটা কমে যাবে, যে কয়টা কমে গেল একবার উত্তর পেয়ে যেতে পারি। তারপর আমার যে দুইটা নিয়ে কনফিউশন, সেটা আরেকবার দেখি যে দুইটার মধ্যে কথা কিছু না কিছু তো আছে, তাহলে কোন কথাটা বাড়তি আছে বা মিলে না, এটা অনেক সময় দেখা যায়, রাইট? যে আমার কোনো একটা কথা যদি বাড়তি থাকে, তখন সেটা হয়তো মিলতেছে না, তাহলে ওই অপশনটা বাদ, অন্যটা উত্তর হবে। এভাবে করে অ্যাকচুয়ালি অনেক সময় এমসিকিউতে 100% দেখা যায়। আপনি যদি একদম ক্লিয়ারলি বুঝে যান যেটাই উত্তর হবে, বিটাই মিলতেছে, ওইসব গুলোতে এমনি প্রথম চান্সই বাদ হয়ে যায়। যেগুলো কনফিউশন থাকতেছে, ওইটাতে দেখা যায় যে যেটা ভুল, আচ্ছা তাহলে আমি বুঝতেছি না কোনটা ক্লিয়ার হবে, তাহলে আমি দেখি কোনটাতে বাড়তি কথা আছে। আবার সি অপশনটাতে
চারটা শব্দ আছে, চারটা শব্দের মধ্যে একটা শব্দের কথা বা একটা জিনিসের কথা প্যাসেজে আসে নাই। হয়তো বলছে যে টম প্লেজ ফুটবল ভেরি ওয়েল, তো টম প্লে ফুটবল হয়তো বলছে কথার কথা, কিন্তু সে যে খুব ভালো খেলে সেটা বা খারাপ খেলে বলে না। সে যে ফুটবল খেলে বলছে, এ খারাপও খেলতে পারে অন্য বাসায় সে দেখা যায় বলে যায় প্রতিদিন ফুটবল খেলতে গেছে, রাইট? এই হচ্ছে বিষয়। তারপরে যে ওইটা ভেরি ওয়েলটা হয়তো আমি পাইতেছি না, যে বাড়তি ফুটবল ভালো খেলে খারাপ খেলে না বুঝলো মিনিং, হয়তো ওয়ার্ডিং কমপ্লিকেট করছে, বাট আমার বাড়তি ফুটবল খেলার বাইরে বাড়তি কোনো কিছু বলেনি ফুটবল কিনে, তাহলে এই কথাটা বাড়তি আমি ওয়ার্ডটা না বুঝলেও ওইটা উত্তর হবে না, অন্যটা হবে, ইউ গেট দি রাইট অ্যান্সার, রাইট? এই স্ট্র্যাটেজিটা আমাদের ইয়া করে নিয়ে আসতে হবে। কিওয়ার্ড নলেজ আলাপ করছি, সেটা আমরা ইয়াতে থাকবো। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা খুবই হেল্পফুল, বাট এগেন প্রত্যেকটা জিনিস নিয়েই চাইলে 1 ঘন্টার ওয়েবিনার নেওয়া যায়। সো এটা ফ্যাক্ট ওপিনিয়ন ডিটেল, এইটা আরেকটু জুমিয়ে ডাইভ ইনটু ডিটেলস অফ এমসিকিউজ, যে এমসিকিউ আচ্ছা 100% নিয়ে যাই আমি, যদি এমসিকিউটা 100% না সময়, তখন ফ্যাক্ট ওপিনিয়নের ডিটেল এইটা কোয়েশ্চেনটা বুঝে অনেক সময় কোয়েশ্চেনটা একদম ডিরেক্ট একটা ফ্যাক্ট 1971 সালে কি ঘটছিল ফ্যাক্ট, অনেক সময় কোয়েশ্চেনটা এমসিকিউতে জিজ্ঞেস করে যে রাইটার কি বলছে, হোয়াট ডাজ দ্য রাইটার মিন ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ, ওপিনিয়নটা কি বলছে। এই ধরনের প্রশ্নতে আবার ওপিনিয়ন গুলো মানে যখন আমি প্যারাগ্রাফটা পড়ছি তখন ওপিনিয়ন গুলো শর্ট লিস্ট করে নিয়ে আসা, আসলে রাইটারের কথাগুলো বা মতামত ভিত্তিক কথা কোনটা, আর কোনটা ইন জেনারেল ফ্যাক্ট যে আসলে কি ঘটছিল, রাইট? তাহলে আসলে কি ঘটছিল সেটা নিয়ে যেহেতু এই প্রশ্নটা না, মতামত নিয়ে প্রশ্ন, তাহলে ওই জিনিসগুলো বাদ, মতামত থেকে আমার প্রশ্নটা হবে, ওয়ার ডিটেলস যে আসলে এটা নিয়ে বর্ণনা কি করছে, তো এগুলো আমাকে হেল্প করে জিনিসটাকে, প্রশ্নটাকে একটু আইডেন্টিফাই করতে। এটা প্র্যাকটিস করবেন, এমসিকিউতে এই টাইপের প্রশ্ন আসে, প্র্যাকটিস করতে করতে আর একটু বেটার দেখবেন। একটু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর টিপস দিয়ে যাবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অনেকের প্রবলেম থাকে। Fill in the blanks এ খেয়াল রাখবেন যে ফার্স্ট পয়েন্ট, ইউজ কিওয়ার্ড টু শর্ট লিস্ট দ্য লাইনস ওয়্যার অ্যান্সার্স মাইট বি। এটা নিয়ে অনেকক্ষণ শুরুতে এটা নিয়ে আলাপ করছি, ইউ নো ওয়্যার আই এম গেটিং এট, যেটা হচ্ছে যে কিওয়ার্ড ইজ অনলি টু শর্ট লিস্ট দ্য লাইনস, আর কিচ্ছু নেই, কিওয়ার্ডটা শুধু লাইনটাকে শর্ট লিস্ট করার জন্য। এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা কেন ধরলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অনেকের প্রবলেম থাকে কিছুটা, যাদের ইংলিশটা মোটামুটি ভালো তাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রবলেম কম হয়, তাদের ট্রু ফলস নট গিভেন থেকে হেডিং ম্যাচে, যারা ভালো ইংলিশ পায় ট্রু ফলস নট গিভেন হেডিং ম্যাচে সবারই প্রবলেম হয়, right? যারা একটু মোটামুটি ইংলিশ মডারেট আছে, একটু অত ভালো না খারাপও না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ কিছুটা প্রবলেম হয়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই যেখান থেকে বের আসতে হবে, যেমন এগেন কিওয়ার্ড করছে এমসিকিউ করার সময় কি করছে, লাইন বের করার জন্য, তারপর লাইনটা পড়ে তারপর কিন্তু আমি অপশনে অমিশন করলাম, যাতে এই দুইটা নিয়ে কিছু বলে নাই, এই দুইটা থেকে তাহলে কোন একটা কথা বাড়তি বলছে, তাহলে এটা উত্তর হবে না, অন্যটা হবে, অথবা এটা হুবহু চারোটা ওয়ার্ডই মিলে গেছে, ওইটা উত্তর হবে, হুইচ এভার ওয়ান হিটস ইউ ফার্স্ট, আপনার রাইট উত্তর আগে হিট করলে ওইটা, রং উত্তর আগে যদি বের করতে পারছে এটা রং পেলে বাদ। সেম এমসিকিউতেই টোটাল প্রসেসটা একটু শর্টার, আর আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে যে আপনি হয়তো লাস্টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতেছেন, বা যদি সামারি কমপ্লিশন আসে ইয়াস লাস্টে করতে পারেন, যদি সেন্টেন্স কমপ্লিশন আসে তাহলে তো লাস্টে করতেছেন না, মাঝখানে করতেছেন। বাট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ যে আপনার এই স্টেপটা থেকে সময় দিতে হবে, আপনি এই সময়টা বের করতে পারছেন, তাহলে আপনি টাইম ম্যানেজমেন্টে ভুল করছেন। কারণ আপনি যদি কথার কথা এমসিকিউ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে যেহেতু সোফার আলাপ করছি, কথার কথা আপনার একটা প্যাসেজের আন্ডারে 13টার মধ্যে 7টা এমসিকিউ, 6টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসছে কথার কথা, বা 6টা এমসিকিউ, 7টা দুইটাই ধরেন এমসিকিউ আসছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসছে, এমসিকিউটাকে করা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়তো পরে লাস্টে, আর এমসিকিউ করতে যে আপনি 20 মিনিটের 15 মিনিট শেষ করে ফেলছেন, দ্যাট ইজ ওয়াই ইউ ডিড ইট রং। এখন আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যত স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন না কেন, এইটা আপনার বেটার হবে না, বিকজ আপনি যে কাজটা করার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ আর একটু বেটার করার জন্য যেই সময়টা দরকার ছিল সেটা আপনি রাখেন, এখন আপনি সময়ের জন্য ইয়া পারেন, এটা আপনার বাসায় প্র্যাকটিস করা দরকার ছিল, যদি এমসিকিউ ইউ ক্যান ডু ইট ফাস্টার। এমসিকিউ যেটা আগে আসছে, এমসিকিউ এর অমিশন স্ট্র্যাটেজি ইজ ফাস্টার, আমি লাইন পড়লাম, লাইন পড়ে মনে হচ্ছে দুটো উত্তর হবে না, বাদ এই দুটো থেকে আমি দেখি যে যদি মিনিং বুঝি, মিনিং বুঝলে তেমনি উত্তর বের করলো, নাহলে আমি মিনিং বুঝতেছি না, মিনিং বুঝতেছি না, তাহলে সময় নষ্ট করার তো দরকার নেই, আমি সময় নষ্ট না করে তাহলে ওয়ার্ডে চলে যাই, যে অপশনে 4টা ওয়ার্ড আছে, 4টা ওয়ার্ডের মধ্যে 3টা ওয়ার্ড পাইছি, আরেকটা ওয়ার্ড পাই নাই, তাহলে এটা পুরোপুরি পাই নাই, পরেরটা দেখি, পরেরটা মোটামুটি পাইছি, এটা হইতে পারে, তাহলে এটা বাদ। অ্যাপ্রোচটাকে রিপিট করে সামনে চলে যেতে হবে, দুই একটা হয়তো কনফিউজিং হইতে পারে, ওয়ার্ডিং আপনার উপর ডিপেন্ড করে, ইফ ইউ ক্লিয়ার উইথ অল অফ দ্য ওয়ার্ডিং, আপনি যদি খুব ভালো হন তাহলে তো এক ফার্স্ট চান্সই পেয়ে যাবেন, বাট হাউএভার টাইমটা লস করা যাবে না, বিকজ ইফ ইউ বোথ হুইচ এভার স্টুডেন্ট ইউ আর, আপনি যদি খুব ভালো বুঝেন পেয়ে গেলেও আপনি যদি সময় নষ্ট করেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ যে খারাপ করে আপনার রেজাল্টটা খারাপ হবে, আপনি যদি কোন ভালো নাও বুঝেন তারপরেও আপনি সময় নষ্ট করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খারাপ হতে পারে। সো আপনার
যাই হোক না কেন আপনার রিপিটটা, যে আমার হচ্ছে একটু ওয়ার্ডিং এ ঝামেলা আছে, তো আমি আহ, একটু বুঝতে সমস্যা হয়ে গেছে এই প্রশ্নটা, তো ইটস আন্ডারস্ট্যান্ডেবল, সমস্যা থাকবে। আমার এখন এটাকে আমি ছকের মধ্যে ফেলে দিই যে ওয়ার্ড গুলা 4টা ওয়ার্ডের 3টা ওয়ার্ড পাইছি, এটা বাদ, এটা উত্তর হবে না, পরের স্টেপে চলে যাই। ছকের মধ্যে ফেলে দিয়ে উত্তরটা সিলেক্ট করে করে সামনে চলে যেতে হবে। তো এমসিকিউ ইউ ক্যান ডু দ্যাট এন্ড get to an answer A, B, C, D, right? সো কামিং টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই স্টেপটার মধ্যে যখন আপনি উত্তরটা বের করতেছেন সেকেন্ড মিনিটে, এই জায়গাটাতে আপনার একটু সময় নিবে, দ্যাট ইজ দ্য সেকেন্ড মিনিট, টেক এ মিনিট। আপনার প্রত্যেকটা প্রশ্ন শুরুতে বলা ছিল, এটা নিয়ে তেমন কিছু বলি নাই, যে আপনার প্রত্যেকটা প্রশ্নতে যেই করেন না কেন 1-2 মিনিটের বেশি করা যাবে না। আপনার যদি একটা ডিফিকাল্ট প্রশ্ন হয় তাহলে আপনি স্টেপ রিপিট করছি, ফিল দ্য ব্ল্যাঙ্কস অমিট করছি, ফার্স্ট ধাপে 2টা বাদ দিছি, তারপরের ধাপে 2টা কনফিউশন, বা যেটা 2টা কনফিউশন থেকে একটা বাদ দেয়, স্টেপ রিপিট মুভ অন। এই জিনিসটাকে 2 মিনিট 3 মিনিট এর মধ্যে স্টেপ রিপিট মুভ অনে নিয়ে আসতে হবে, বিকজ সাম কোশ্চেন্স উইল বি ডিফিকাল্ট। ওরা চাইলে কোনো কারণে অনেক সময় দেখা গেছে যে এমসিকিউ অনেক ডিফিকাল্ট করে ফেলছে, ফাইন্ড ইট ইন ক্যামব্রিজ, যে সবসময় হয় যে তা না, বাট হঠাৎ করে এমসিকিউটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, এবার হেডিং ম্যাচ ইজি চলে আসছে, হয়েছে হয় নাই যে তা না। সো ইফ ইউ ফরগট দ্য স্টেপস, হঠাৎ করে ডিফিকাল্ট এমসিকিউ আপনি এক্সাম হয়তো পড়ে গেছে, আপনি এমসিকিউতে সময় নষ্ট করলেন, না এমসিকিউতে নিয়ম অনেক ভালো পাই, আজকে কিছু হচ্ছে না, না হইতেই পারে, এক্সামিনার আপনাকে বলে নাই যে সবসময় এমসিকিউ সোজা আসবে। আপনি আপনার স্টেপে ছকে ফেলে সামনে আগান, সামনে আগান, সামনে আগান। আপনি অন্য জায়গায় যে দেখবেন লাকিলি সারপ্রাইজ হবেন, আচ্ছা এটা তো ইজি হয়ে গেছে, এবং ওভারঅল এক্সাম ভালো যাবে, রাইট? সো এই জিনিসটা আমরা ভুল করি, খেয়াল রাখতে হবে। সো মুভিং অন টুয়ার্ডস এই সেকেন্ড স্টেপটাতে আমরা একটু সময় নিতে হবে, এটা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মেইন প্রবলেম, যে টেক এ মিনিট টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন এন্ড হোয়াট ইজ মিসিং। এইটা আপনাকে ফিল দ্য ব্ল্যাঙ্কস সময় না নিলে উইল নেভার গেট ভালো অ্যান্সার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি করি, ওয়ার্ড মিলাই লাইনটা বের করি, তারপর লাইন থেকে একটা উত্তর ব্ল্যাঙ্কসে বসাই দিই। কিন্তু আপনার প্রশ্নটা বুঝলেন না, আপনার তো প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সামারি কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন যাই বলেন, প্রশ্ন তো একটা লাইনের মধ্যে একটা শব্দ মিসিং। এখন প্রশ্ন আসছে একটা লাইন, সেটা হোক 7-8 ওয়ার্ড 10 ওয়ার্ড পর্যন্ত একটা লাইন বানিয়েছে, প্যাসেজে এই কথাটা কিন্তু 3-4 লাইন নিয়ে লেখা থাকতে পারে। প্যাসেজে সবসময় যেটা এক লাইনে বলে যাবে তা না, অনেক সময় দেখা গেল যে একটু আগের লাইনে কিছু অর্ধেক কথা বলছে, তারপরের লাইনে একটু কথা বলছে, তারপরের লাইনে একটু কথা বলছে। 1971 সালে ভাষণ হয়েছিল, পরের লাইনে বলো ভাষণ দিছিল বঙ্গবন্ধু, তারপর আবার একটু বঙ্গবন্ধু একটু বলছে, কথার কথা, রাইট? সো 3টা লাইন মিলাই বলছে, আপনার তো 3টা লাইন পুরোটা পড়তে হবে টু আন্ডারস্ট্যান্ড যে কি আছে। সো এখন আপনি সেটা যদি আবার পুরোটা পড়ে অপশন যে উত্তর বসাইতে যান, তাহলে গেট মোর কনফিউজ আসলে উত্তরে কি বসবে। সো ইউ মাস্ট টেক একটু সময় টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, যে আমি কোয়েশ্চেনটা একটু বুঝে নেই, কোয়েশ্চেনটাতে কি মিসিং আছে, কোয়েশ্চেনটাতে কোন কোন জিনিসগুলো বলা আছে, তো 1971 সালের কথা বলা আছে, ভাষণের কথা হয়তো বলা আছে, তাহলে এই জিনিসগুলো বলা আছে মিসিং, এবং ওই জায়গাটার মধ্যে কি মিসিং আছে সেটা আমি একটু জাজমেন্ট করার চেষ্টা করি, কারণ সবকিছু কিন্তু আমার ওখানে উত্তরে বসবে না, কারণ ওইটা ওই মিনিংটার সাথে মেক সেন্স করে না, রাইট? মিনিংটার সাথে অনেক সময় হয়তো ওই ক্ষেত্রে মেক সেন্স করে না। সো আমার পুরো জিনিসটা মিনিংটা মেক সেন্স করতে হবে। তো সো ওই জিনিসটা আমার হচ্ছে আগে কোশ্চেনটা পড়ে নেই, কি মিসিং আছে সেটা আমি আগে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো, তারপরে আমি প্যাসেজ পড়ে কি বসে সেটা বসানোর চেষ্টা করবো। এই জায়গাটায় আমাদের পার্টস অফ ডিটেলসে যাবো না, এটা হাতে নাতে স্ট্র্যাটেজিটা রপ্ত করতে গেলে একটু সময় লাগে, দেখা যায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে অনেক সময় চলে গেছে। বাট এই জিনিসটাতে যদি এই স্টেপটাতে যাদের প্রবলেম হয় যে না আমি এমনি পড়ে বুঝতে অসুবিধা হয়ে যায়, সেই ক্ষেত্রে এই জায়গাতে পার্টস অফ স্পিচ বা গ্রামার আমাকে খুবই হেল্প করে, কি মিসিং আছে সেটা বোঝার জন্য, যে আমার কি একটা সেন্টেন্সের মেইন ভার্বটা মিসিং, নাকি মেইন সাবজেক্ট বা অবজেক্ট মিসিং আছে। মেইন সাবজেক্ট অবজেক্ট ভার্ব সবই আছে, মানে আমি যখন সেন্টেন্স একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা শব্দ গ্যাপ আছে ঠিকই, বাট তারপর আমি যখন সেন্টেন্সটা পড়তেছি, পড়ার সময় মনে হচ্ছে যে মোটামুটি সেন্টেন্সটা ইটসেলফ কমপ্লিট, মানে বাড়তি কোনো কিছু একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, বাড়তি কোনো কিছু একটা একটা মডিফায়ার মিসিং আছে আর কি, বেসিক্যালি কোনো কিছু একটা মিসিং, বাড়তি কিছু একটা মিসিং আছে। তো এটা আগে বুঝে নিলে তখন আমার হেল্প আছে, তাহলে আমি ভার্বটা মেইন কাজটা কি সেটা বুঝে কাজটা খুঁজি, বা সাবজেক্টটা খুঁজি, কে কাজটা করছে সেটা খুঁজি। সাবজেক্ট বা ভার্ব মিসিং না, তাহলে এই সাবজেক্ট আর ভার্বের থেকে বাড়তি কি বলছে, বঙ্গবন্ধু ভাষণ দিছিল দুইটাই বলা আছে, কিন্তু বাড়তি কিছু কোথায় দিছিল, কোন জায়গাটা দিছিল, আই ডোন্ট ইভেন রিমেম্বার, জাস্ট ট্রাইং টু রিলেট ইভেন এক্সাম্পল, রাইট? সেই জিনিসটা আমার খুঁজতে হবে, যখন কোন জায়গাটায় সেটা এক্স্যাক্টলি করছিল, রাইট? ঢাকার কোন জায়গায় আই ডোন্ট নো, সেটা খুঁজতে হবে আমার, বাড়তি কোনো কিছু হয়তো একটা মিসিং ছিল, সেটা আমাকে হেল্প করতে হবে। তারপরে রিড ইট দ্য লাইনস এগেন এন্ড ফাইন্ড আউট দ্য অ্যান্সার। আমি কি করলাম, কিওয়ার্ড ধরে লাইনগুলো বের করলাম, এখন আমি কোশ্চেনটা পড়ি, লাইনটা কিওয়ার্ড ধরে বের করছি, আগে করি পরে করি হোয়াট এভার, কোশ্চেনটা ভালো মতো পড়ি নেই,
কোয়েশ্চেনটা আগে পড়ে নিই, তারপরে ওই লাইনগুলোতে এখন দেখি। কোয়েশ্চেনটা যদি সাথে সাথে পড়ে, লাইনটা আমার সামনে আছে, এই 3 লাইন, লাইনটা ডিটেলসে পড়ার আগে কোয়েশ্চেনটা আরেকবার ভালো মতো পড়ে নিই। এখন ওই 3টা লাইন থেকে দেখি যে আসলে কোনটা মিসিং আছে, কি বসতে পারে। যদি আমার এখানে অসুবিধা হয় তাহলে পার্টস অফ স্পিচ বা গ্রামার থেকে হেল্প নেই, তারপরে আরেকবার তার গ্রামাটিক্যালি জাজমেন্ট করে নিই যে কি মিসিং ভার্ব বা কি টাইপের জিনিসপত্র মিসিং। তারপরে যদি না পাই আরেকবার লাইনটা পড়ে দেখি যে কি বসতে পারে, উত্তরটা বসাই দিয়ে এখন আমি সামনে চলে যাই। স্টেপস গুলো কমপ্লিট করেছি, আর কিছু করবো না। তো এটা একটু রপ্ত করতে হয় গ্রামাটিক্যালি। আপনি ফার্স্ট সেকেন্ডটা, ইফ ইউর গুড, মানে আপনার রিডিং হ্যাবিট থাকে, খুব ভালো থাকে, যে আপনি ইউজুয়ালি রিডিং অনেক পড়ছেন পাস্টে, সেটা ইউনিভার্সিটিতে হোক যেখানে হোক, তা আপনি হয়তো পার্টস স্পিচ লাগবে না। আপনি সেকেন্ড স্টেপ মানে এমনি রিডিং পড়লে হয়তো বুঝবেন যে কি টাইপের জিনিসপত্র মিসিং আছে বা কোন জিনিসটা মিসিং। তাহলে হয়তো আপনি তারপরে ফোর্থ স্টেপ লাইনটা আরেকবার উত্তর বসায় দিবেন। আপনার যদি সেখানে সমস্যা থাকে, সেটা পার্টস অফ স্পিচ অ্যাপ্রোচটা ভালো মতো রপ্ত করতে হবে, যে না আমি অনেক সময় দেখা যায় মিনিং বুঝতে অসুবিধা হয়ে যায় যে একবার, তাহলে আমি একটু ভার্ব অ্যাডজেক্টিভ জাজমেন্টটা করে উত্তরটা বসায় দিয়ে উত্তরটা তো কারেক্ট হবে। ডু দ্যাট ফর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অলরাইট, তো এগুলো অ্যাডিশনাল টিপস ছিল। তাও আজকের এই ওয়েবিনারটা হচ্ছে যে আমাদের টোটাল 8 স্টেপস যেটা আপনার ফলো করা উচিত টু ম্যাক্সিমাইজ ইউর স্কোরস ইন রিডিং। ফার্স্ট ওয়ান, আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন্স, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড কোন প্রশ্নটা কি করা উচিত। যেটা স্কিমিং স্ক্যানিং নিয়ে কথা বলেছি, কিওয়ার্ড, এটা সবাই জানেন। টাইম ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট, কিওয়ার্ড স্ট্র্যাটেজি খুব ইম্পর্টেন্ট। এটা মাঝখানে কিছু টিপ দিলাম এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য। ফিফথ যেটা ইম্পর্টেন্ট, এটা ওভারঅল স্টেপস এর মধ্যে ইম্পর্টেন্ট, এমসিকিউ এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর টিপসটা বোনাস অ্যাডিশনালি আমার মনে হলো যে একটু কথা বলি, কাজ সবাই তো একই লেভেলের, অনেকে থাকতে পারে যে নতুন আইএলটিএস এর জার্নি শুরু করেছে, যেহেতু ফিউ ওয়েবিনার, তাদের জন্য একটু হেল্প হয়। অনেকে যারা পুরান তারা এই পার্টটা হয়তো অলরেডি জানবেন, তারপরে রেখেছি যাতে সবার জন্য সুবিধা হয়। বাট দিস ওয়ান ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ, যে যেখানেই থাকেন না কেন, ইউ মাস্ট ম্যাচ দ্য ট্রু ফলস নট গিভেন। এটা আইএলটিএস এ খুবই জরুরি, কাজ আপনি যখন শুরু করবেন এক ধাপ আগায় গেলে, এতক্ষণ যা বললাম এগুলো অ্যাপ্লাই করে ফেললে এই ধাপটাতে প্রবলেম খুব কম মানুষেরই হয়। একদমই ইংলিশ না বুঝে সেটা তো অন্য হিসাব, সেক্ষেত্রে আসলে আইএলটিএস এর পড়া করার আগে ইংলিশ রিডিং করে আসা উচিত। বা সেটা 5% স্টুডেন্ট হয়তো প্রবলেম, 5 to 10% স্টুডেন্ট থাকে, বাকি 90% দেখা যায় যে এই ধাপটা পার হয়ে যায়, সমস্যা হয় না কিছুদিন পর। তো ট্রু ফলস নট গিভেন এর সমস্যা যাচ্ছে না, হেডিং ম্যাচের সমস্যা যাচ্ছে না। এই তো শুরুতে একজন প্রশ্ন করতেন যে ডিরেক্ট আমার হেডিং ম্যাচ সলভ করে দেন, বাকিগুলো আমি করছি। অনেকে হয়তো করে নাই, এই করি সেটা, রাইট? সো ইউ মাস্ট মাস্টার ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেনটা মাস্টার করার জন্য আমরা কিছু করি, তো সেটা নিয়ে বড় সড়ো লাগছে, ছোট করে নিলাম না। সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন আগে জিনিসটা কি, ট্রু ফলস নট গিভেন আর ইয়েস তো নট গিভেন এ কিছুটা টেকনিক্যাল আছে, চেঞ্জেস আছে, যেন ওরা ইয়েস তো নট গিভেন দেয়। বাট সেটা করার আগে আগে বেসিক আউটলাইনিংটা সেম, যে অল ইনফরমেশন ইন দ্য কোয়েশ্চেন হোল্ডস ট্রু। যদি যা যা কোয়েশ্চেনে যা যা কথা বলছে, যেরকম এখানে কোয়েশ্চেনে যদি 1 নম্বর কোয়েশ্চেন সলভ করবো না আজকে কোন পার্টিকুলার প্যাসেজ, বাট দেন কোরাল ট্রায়াঙ্গেলটা স্প্রেডস ওভার হাফ অফ ইউনাইটেড স্টেটস এর অর্ধেক ধরি কোরাল ট্রায়াঙ্গেল, যেটা আমার শুনে মনে হইতেছে যে ট্রু তো হবে না, ফলস বা নট গিভেন হইতে পারে। ইউনাইটেড স্টেটস এর অর্ধেক কোরাল ট্রায়াঙ্গেল মনে হচ্ছে না, অর্ধেক কোরাল ট্রায়াঙ্গেল আছে মনে হচ্ছে না, প্যাসেজ করে দেখবো। যাই হোক, এই যে প্রত্যেকটা কোরাল ট্রায়াঙ্গেল নিয়ে কথা থাকতে হবে, কোরাল ট্রায়াঙ্গেল নিয়ে কথা থাকতে হবে, যে কোরাল ট্রায়াঙ্গেল এবং হচ্ছে সেটা ইউনাইটেড স্টেটস এর অর্ধেক নেই। সব কয়টা কথা যদি আমার ম্যাচ হয়, তাহলে যেই কিন্তু আমার উত্তরটা ম্যাচ হবে ট্রু ফলস নট গিভেন। তো প্রত্যেকটা ওয়ার্ড আমার ম্যাচ করাটা জরুরি। অল ইনফরমেশন, এটা এমসিকিউ তে আমরা অ্যাপ্লাই করি, যেটা বলছিলাম এখানে দেখা, এমসিকিউ তো দেখা যায় অনেকগুলো অপশন থাকলে সব কয়টা ওয়ার্ড মিলাই নিব, কোন একটা অপশন না মিললে এটা উত্তর হবে না, অন্যটা হয়ে যাবে, রাইট? ফলস যদি হয়, একটা অপোজিট হয় বা কন্ট্রাডিক্টরি। এটা একটা এক্সাম্পল দেখবো যে আমাদের সমস্যা কোথা থেকে হয়। ট্রু ফলস নট গিভেন সমস্যা আমাদের গোড়া থেকে একটা সমস্যা হয়, গোড়া থেকে সমস্যাটা আজকে দূর করতে চাচ্ছি আর কি। অলরাইট, সো ফলসটা হচ্ছে যে আমি যখন অপোজিট বা কন্ট্রাডিক্টরি ইনফরমেশন, উল্টা কথা বলা, যা ঘটতেছে তার আসলে উল্টাটা হচ্ছে, অন্য কিছু হচ্ছে, কন্ট্রাডিক্টরি। নট গিভেন, সাম অফ দ্য ইনফরমেশন ইজ মিসিং, কোনো কিছু একটা মিসিং। ইউনাইটেড স্টেটস নিয়ে কিছু বলে নেই, হাফ নাকি কতটুকু কিছু বলে নেই। পরের প্রশ্নটা যদি চিন্তা করেন আরো বড়, যে ন্যাচারাল রিসোর্সেস 20% অফ ম্যারিন প্রোটেক্টেড এরিয়াজ আর স্টিল এক্সপ্লয়েটেড। এক্সপ্লয়েটেড মানে ওটাকে অপব্যবহার করা হচ্ছে, রাইট? হয়তো 20% নিয়ে কিছু বলেন, এক্সপ্লয়েট নিয়ে কিছু বলেন, যে অপব্যবহার করা হচ্ছে বলে নেই, বলতেছে যে ন্যাচারাল রিসোর্সেস 20% আছে এবং এটা সবাই এটার
উপকারিতা নিচ্ছে কিন্তু অপব্যবহার যে করা হচ্ছে সেটা হয়তো বলে নেই কোথাও, তো দ্যাট উড বি নট গিভেন, যে কিছু একটা মিসিং আছে, রাইট? তো এই জিনিসটা একটা গোড়া থেকে আমাদের প্রবলেম হয়, এই ফলস আর নট গিভেন আমরা যে কনফিউজড হই, সেটা আমাদের গোড়া থেকে একটা প্রবলেম হয়ে যায়। সেইটা একটু দূর করার চেষ্টা করবো, তারপর লাস্টে হেডিং ম্যাচ আলাপ করে লাস্টে কিউএনএ সেশন আগাবো। সেটা একটু যদি বোঝার চেষ্টা করি, টম এই প্যাসেজে মনে করেন এরকম একটা লাইন লেখা আছে, তো আমরা এই ফলস এন্ড নট গিভেন কনফিউশন এখান থেকেই লাগে সবসময়। যে কথার কথা হতে বলা যে টম ইজ ওয়েয়ারিং আ ব্ল্যাক শার্ট এট হিজ ব্রাদার্স ওয়েডিং, তো কথার কথা প্যাসেজে আমি কিওয়ার্ড করে এই লাইনটা খুঁজে পাইছি। যে কোয়েশ্চেন ছিল, আমি তো কোয়েশ্চেন পড়ছি, আগে কি করছি, কোয়েশ্চেন পড়ছি যে টম শার্ট পরছে, এটা নিয়ে একটা প্রশ্ন আছে, তারপর প্যাসেজে গেলাম, টম শার্ট পরছে, লাইনটা খুঁজে পাইছি। এখন আমি দেখি যে প্রশ্নটা সাথে নির্ভর করে, প্যাসেজের সাথে ইয়া করে আমার হচ্ছে উত্তরগুলো অনেক সময় চেঞ্জ হয় বা কখন ট্রু ফলস হয়। তো প্যাসেজে বলা, প্যাসেজে লাইন পাইছি হচ্ছে টম ইজ ওয়েয়ারিং আ ব্ল্যাক শার্ট এট হিজ ব্রাদার্স ওয়েডিং, রাইট? টম তার একটা ব্ল্যাক শার্ট পরছে তার ভাইয়ের ওয়েডিং, রাইট? এই তো এখন প্যাসেজে এই কথাগুলো বলা, টম পরছে, এক নাম্বার কথা এটা, দুই নাম্বার কথা এটা, একটা ব্ল্যাক শার্ট, এই দুইটা কথা, এবং এটা তার ভাইয়ের ওয়েডিং, রাইট? তাহলে কোশ্চেন যদি মিলে টম ইজ ওয়েরিং এ শার্ট এট হিজ ব্রাদার্স ওয়েডিং, এটা কি হবে? এটা অবশ্যই ট্রু হবে। ইউজুয়ালি স্টুডেন্টদের আস্ক করি, বাট লট অফ পিপল, ইয়াতে যাবো না, অনেক কিছু কভার করার আছে। সো টম ইজ ওয়েরিং এ শার্ট এট হিজ ব্রাদার্স ওয়েডিং, এটা অবশ্যই ট্রু, ট্রু হবে। আমি কি করার চেষ্টা করছি, আমার প্রশ্নতে যতটুকু ইনফরমেশন আমাকে দেওয়া আছে সেই ইনফরমেশন গুলো মিলতেছে নাকি সেটা আমি মিলানোর চেষ্টা করছি, যদি মিলে ট্রু হবে, তাই তো? তো আমার প্রশ্নতে বলা টম শার্ট পরছে একটা তার ভাইয়ের ওয়েডিং এ, এই চারটে ইনফরমেশন ট্রু। প্যাসেজে অ্যাডিশনাল বলা টম তার ভাইয়ের ওয়েডিং এ একটা ব্ল্যাক শার্ট পরছে, এটা বাড়তি বলা, তাতে কি হয়েছে? আমার কোয়েশ্চেনে যতটুকু কথা বলছে ততটুকু তো মিলছে, টম তার ভাইয়ের ওয়েডিং এ একটা শার্ট পরছে, এতটুকু মিলছে, ট্রু, ইয়েস, তাহলে অ্যান্সারটা ট্রু হয়ে যাচ্ছে। সিমিলারলি পরেরটা ফলস, যে টম ইজ নট ওয়েডিং এ শার্ট এট হিজ ব্রাদার্স ওয়েডিং, ডিরেক্টলি অপোজিট, যে শার্ট পরেছে, শার্ট একটা অপোজিট অবশ্যই পরেছে, সেটা ব্ল্যাক হোক বা যাই হোক না কেন অবশ্যই এটা শার্ট পরছে, অ্যান্সারটা ফলস হয়ে যাচ্ছে, রাইট? তাহলে ঝামেলাটা শুরু 3 নম্বর প্রশ্ন থেকে, যেটা প্রথম দুইটাতে ঝামেলা হয় না, বোঝানোর জন্য যে কোয়েশ্চেনে আমার কম কথা থাকতেই পারে, আমার কাজ কোয়েশ্চেনের কথাগুলো আগে নিয়ে নেওয়া, যে কোয়েশ্চেনে এই চারটা জিনিস ইনফরমেশন আছে, প্রিপোজিশন, বি ভার্ব, এগুলো তো বাড়তি জিনিসপত্র, এগুলো তো আর ইনফরমেশন না, ইনফরমেশন গুলো মেইন ইনফরমেশন এই চারটা আছে, এই জিনিসগুলো আমার মিলতে হবে, তো এই জিনিসগুলো আমি খুঁজে পেলে ট্রু হবে। চারটার মধ্যে তিনটা পাইছি, আমার কাজ একদম আগাই গেছে, আমি এখন খালি একটা ওয়ার্ড নিয়ে জাজ করলেই কিন্তু আমার উত্তরটা পেয়ে যাচ্ছি, তাই না? সো আগে এটা করে নিলাম যে এই চারটা জিনিস বের করতে হবে। এখন আমি প্যাসেজে দেখি, যে এখানে বেশি ছিল, বাট আমার যে চারটা ওয়ার্ড পেয়ে গেছি, ট্রু, ট্রু হয়ে গেছে। পরেরটাতে একটা ওয়ার্ড উল্টা পেয়েছি, ফলস হয়ে গেছে। এখন ঝামেলা শুরু এখান থেকে, যে টম ইজ ওয়েরিং এ ব্লু শার্ট এট হিজ ব্রাদার্স ওয়েডিং, এইটার উত্তরটা কি হবে? টম তার ভাইয়ের ওয়েডিং একটা ব্লু শার্ট পরছে, মানে এইটার উত্তরটা আমরা অনেক সময় দেখা যায় যে নট গিভেন দিয়ে দিই, যে ব্লু শার্টের কথা তো কিছু বলে নাই, ব্লু শার্টের কথা প্যাসেজে তো পাচ্ছি না, আমি কি কোন কিওয়ার্ড করলাম? ব্লু শার্ট বললাম, দিয়ে কিওয়ার্ড লাগাইছি, সবসময় কিওয়ার্ড ইজ এগেন লাইনটা বের করা পর্যন্তই, উত্তর বের করার সময় কিন্তু কিওয়ার্ড করবো না আমি। কিওয়ার্ড শার্টের লাইনটা বের করার জন্য, প্রশ্ন দিয়ে শার্ট নেই, শার্টের লাইন পাইছি, শেষ। এরপর আর কিওয়ার্ড দিয়ে কিন্তু আমার উত্তর মিলবে না, এরপরে আমি যাই করি না কেন কোশ্চেনে ইন ডিটেলস পড়ে ওটার স্ট্র্যাটেজি তাকাইতে হবে, এই জায়গাতে আমরা ভুল করি, শুরু ছিল এটাই। যাই হোক, আমি কি করলাম, ব্লু শার্ট দাগাইলাম বড় করে, কিওয়ার্ড প্যাসেজে খুঁজলাম, ব্লু শার্ট, ব্লু শার্ট, ব্লু শার্ট, পুরো প্যাসেজ 10 বার খুঁজলাম, ব্লু শার্ট পাই নাই, তাহলে তো অ্যান্সার নট গিভেন, কিন্তু অ্যান্সারটা নট গিভেন না, এটার অ্যান্সারটা ফলস, দিস ইজ আ কন্ট্রাডিকশন, রাইট? এইটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন, যেটা ফলস, এটার অ্যান্সারটা কিভাবে? এটা হচ্ছে যে আমার প্যাসেজে যে কথাটা বলা, প্যাসেজের কথাটা অনুযায়ী, প্যাসেজের কথাটা যদি সত্য, তাহলে এই কথাটা সত্য হবে না। কিন্তু অন্য একটা এক্সাম্পল দিই, কথার কথা আমি যদি বলি যে আমি আজকে দুপুরে ভাত খাইছি মুরগি দিয়ে, আমি সন্ধ্যা পর্যন্ত আর কিচ্ছু খাই নাই, বলে দিচ্ছি, আর প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করলো যে আমি দুপুরে সিঙ্গারা খাইছি, ফলস, যাই বলবে ফলস, যা খাইছি তাই বলবে ফলস, সিঙ্গারা, চাইনিজ, নুডলস সব ফলস। তো সিঙ্গারা, চাইনিজ, নুডলস কোনো কিছুর কথা প্যাসেজে নাই, তো সবই ফলস এই কারণে, কারণ আমি বলে দিচ্ছি যে আমি ভাত বাদে আর কিছু খাই নাই, তো বাকি বাকি সবকিছুর মধ্যে তো এগুলা খাবার, তো ফলস হয়ে যাচ্ছে। সেম সিচুয়েশন ওভার, যে সে তার ভাইয়ের ওয়েডিং, ভাইয়ের বিয়েতে যাচ্ছে, এবং তার ভাইয়ের বিয়েতে সে একটা ব্ল্যাক শার্ট পরবে, তো আমি জানি সে একটা ব্ল্যাক শার্ট পরছে, তো সেই ক্ষেত্রে আমি যখন প্রশ্নটা আমি জিজ্ঞেস করি সে একটা ব্লু শার্ট পরছে তার ভাইয়ের ওয়েডিং এ, অ্যান্সারটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে, right? আমি প্যাসেজের কথা অন্য একটা আইএলটিএস যে আমার তো
লাস্ট টেনিস ম্যাচটা উইম্বলডন হয়েছে, বা লাস্ট ক্রিকেট ম্যাচটা বাংলাদেশের ক্রিকেট ম্যাচটা ইন্ডিয়াতে মুম্বাইতে হয়েছে। এখন যদি আমাকে জিজ্ঞেস করে যে ক্রিকেট ম্যাচটা বাংলাদেশ হয়েছে, এটা কিন্তু মিথ্যা কথা, ফলস। কিন্তু বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে প্যাসেজে কিছুই বলে নেই। প্যাসেজটা ছিল ইন্ডিয়ান ক্রিকেট খেলা বা ইন্টারন্যাশনাল, বাংলাদেশের কোনো উল্লেখই নেই, বাংলাদেশের গণাই ধরে নেই। তারপরও ফলস, বিকজ আমার কি বলে তো দিছে ক্রিকেট খেলাটা, লাস্ট ক্রিকেট ম্যাচটা বাংলাদেশের কোথায় হয়েছে, কতদিনের, রাইট? সেম সিচুয়েশন। এই জায়গাটাতে আমরা অনেক সময় গোড়া থেকে ইয়া করে ফেলে। আই নো নিড আর একটু গেটস কমপ্লিকেটেড, হয়তো ওয়ার্ডিং গুলো বুঝতে, মিনিংটা সিনোনিমাস ওয়ার্ড অনেক কিছু চলে আসে, বাট অ্যাটলিস্ট আপনার লজিকটা ক্লিয়ার রাখবেন যে আমার এই ফলসটা কখন হচ্ছে, যে আমার এই বিষয় শার্টের কালার নিয়ে কিছু যদি বলে, কোশ্চেন আমাকে জিজ্ঞেস করছে ব্লু শার্ট, রাইট? এখন শার্টের কালার নিয়ে কিছু যদি বলে তাহলে ফলস হতে পারে, শার্টের কালার নিয়ে যদি কিছুই না বলে তাহলে ফলস হবে না, এন্ড উইল কাম টু দ্যাট ইভেন্চুয়ালি। সো টম ইজ ভেরি, এখানে যদি দিস ইজ স্ট্রেট ফরওয়ার্ড নট গিভেন, এটা জাস্ট খালি দেওয়া হচ্ছে এটা বোঝানোর জন্য, যেটা হচ্ছে আপনার কোনো কিছু ডিডিউস করা যাবে না, এটা আমরা সবাই জানি, এই রুলটা সবাই আমরা প্র্যাকটিস করে থাকি, বাট তারপরে যারা নতুন আছেন তাদের জন্য যদি একটু বলে দিয়ে যাই, টম ইজ ওয়েরিং এ ব্ল্যাক শার্ট অ্যাট হিজ ব্রাদার্স ওয়েডিং। আমাকে যদি বলে এখন অনেক প্যাসেজে তো আরো অনেক কথাবার্তা বলা, যে টমের ভাইয়ের বিয়ে, সে খুব এক্সাইটেড, সে তার প্রিয় কালো একটা শার্ট ছিল সেটা বের করেছে, এবং সে ওটা একটা রেড টাইয়ের সাথে পরবে, সিলেক্ট করেছে। ওর সাথে জিজ্ঞেস করছে টম তার ভাইয়ের ইয়াতে প্যান্ট পরে গেছে নাকি না। তা আপনি চিন্তা করলেন যে প্যান্ট, শার্ট পরবে, টাই পরবে, প্যান্ট তো অবশ্যই পরবে, ট্রু দিয়ে দিলেন, এটা করা যাবে না। প্যান্ট পর্যন্ত কিছু বলে নাই, শার্ট নিয়ে টাই নিয়ে বলছে, সো প্যান্টের কথা নিয়ে আসে নাই, নট গিভেন। আই এম জাস্ট ট্রাইং টু জাজ ওইটা নিয়ে কথা আছে কি নাই, ওইটা নিয়ে কথা নাই, সো নট গিভেন, রাইট? অলরাইট, লাস্ট ওয়ান, এই নট গিভেনটা স্ট্রেট ফরওয়ার্ড, বাট এইটাই 5 নাম্বার আর 3 নাম্বার যে ফলস ছিল সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। টম ইজ ওয়েরিং আ ব্ল্যাক স্ট্রাইপ শার্ট, এখানে আরেকটা কথা বলে যে স্ট্রাইপ শার্ট এট ইজ ব্রাদার্স ওয়েডিং, এন্ড বাকি সব কথা তো মিলে গেছে, ব্ল্যাক, ব্রাদার্স ওয়েডিং, শার্ট সবই মিলে গিয়েছে, বাট আমার এই স্ট্রাইপ কথাটা কিন্তু প্যাসেজে কোথাও বলে নাই। তার শার্টটা ব্ল্যাক ঠিক আছে, কিন্তু সেটা স্ট্রাইপ নাকি ডট প্রিন্ট নাকি এক কালারের শার্ট কিছুই বলে নাই তো। এটা আমি এখন আর বুঝতে পারতেছি না, আমি এই জায়গাটাতে কনক্লুশনে আসতে পারতেছি না যে তার শার্টের কালারটা কি প্লেন নাকি কিছুই বলেনি, খালি ব্ল্যাক। ব্ল্যাক হোক, স্ট্রাইপ তো হতেই পারে, ব্ল্যাক স্ট্রাইপস এ প্যাটার্ন। সো এইটা ইনফরমেশনটা মিসিং, এটা আমি কিছুই বলতে পারতেছি না, দিস বিকামস নট গিভেন, রাইট? সো ঝামেলাটা কোথায়, একটু র্যাপ ইট অল আপ। যদি আরেকবার চিন্তা করেন, যদি এখন আমার প্যাসেজে এই ধরনের একটা কথা বলে যে টম ইজ জাস্ট, খালি বলছে টম ইজ ওয়ারিং আ শার্ট এট হিজ ব্রাদার্স ওয়েডিং, কি কালারের শার্ট তাকে আর বলে নাই, রাইট? টম ইজ ওয়ারিং আ শার্ট এট হিজ ব্রাদার্স ওয়েডিং, শার্ট পরছে তার ভাইয়ের বিয়েতে, কি কালারের প্যাসেজে বলে নাই। তাহলে কি কোনো উত্তর চেঞ্জ হতো, হলে কোনটা চেঞ্জ হতো, সেটা অবশ্যই 3 নাম্বারটা। এখন আমার 3 নাম্বারটা আর ফলস হবে না, 3 নাম্বারটা এখন নট গিভেন হয়ে যাচ্ছে, বিকজ 3 নাম্বার আমি যখন বলেছিলাম সে একটা ব্লু শার্ট পরেছে, এখন অবশ্যই তার শার্টের কালারটা কি ব্লু নাকি ব্ল্যাক আমি আর বলতে পারছি না, এখন আমি আর সেটা যেতে বলতে পারছি না, সো দেয়ারফর ইট ইজ নট গিভেন। এই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি কনফিউজড হই। আগের ক্ষেত্রে ফলস হয়েছিল কারণ তখন আমি বলতে পারছিলাম যে তার শার্টের কালারটা ব্লু না, কারণ তার শার্টের কালারটা ব্ল্যাক। কিন্তু এখন তার শার্টের কালার কি আমি আর জানি না, সেটা আমি প্যাসেজে কিছু বলে নাই, সো দিস ইজ নট গিভেন। এইটা আমাদের গোড়া থেকে ওয়ার্ড টু ওয়ার্ড জাজমেন্ট করে বের হয়ে আসতে হবে। আমি লাগলে ভেঙে নেই যে আমি আগে ওয়ার্ড টু ওয়ার্ড মিলাই, এই 4টা ওয়ার্ড আমি পেয়েছি, এই 4টা ওয়ার্ড থেকে আগে মিলাই, ওই যেই 4টা ওয়ার্ড আমি পেয়েছি বা 5টা ওয়ার্ডের থেকে অন্য 4টা ওয়ার্ড যেটা আমি বুঝতেছি সেটা থেকে কোনো কিছুই যদি একটা মিসিং থাকে তাহলে তো এমনি নট গিভেন হয়ে গেল, আমার তো ঝামেলাই নেই, রাইট? আমার এমনি সেটা নট গিভেন হয়ে গেল, তাহলে তো আমার ঝামেলাই নেই। ওখান থেকে সবকিছু পাইছি, যেটা বুঝতেছি না সেখান থেকে তাহলে দেখি যে বাড়তি কিছু বলছে কি বলে নাই, না বাড়তি কিছু বলেনি, নট গিভেন। তো কিছু একটা বলছে কাছাকাছি হলে ট্রু হবে, জাজমেন্টটা এবং ক্রাইটেরিয়াটা আর একটু বেটার হয়ে যাবে ইনশাল্লাহ, মার্কসটা একটু বেটার হবে, এবং সেটা খেয়াল রাখতে হবে। অলরাইট, লাস্টলি এটা খেয়াল রাখবেন, you need to read the questions, underline the keywords, look for the words in the passage, lines to identify করেন। You need to understand and match all the information to find the right answer. If you are having troubles dealing with all the questions at once, you can read one question and solve it before moving on to the next question. সব কয়টা একসাথে করতে হবে না, একটা একটা করে করবে। এবং কনফিউশন থাকলে নট গিভেন হয়, এটা ট্রু, ইট ইজ এ টিপ বাট নট আ টিপ আই লাইক, বিকজ আপনি স্টুডেন্টরা 50% যে কোনটা আসলে কনফিউজিং আর কোনটা কনফিউজিং এখানেই বলে ফেলে দেখছে, অনেকে দেখা যায় যে ইজিটারে কনফিউজিং মনে করে নট গিভেন দিয়ে আসে। সো স্টেপসটা খেয়াল রাখবো, ওয়ার্ড 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 জাজমেন্ট, স্টেপস রিপিট,
এর মধ্যে কোনো একটা যদি খুব ডিফিকাল্ট ওয়ার্ডই পড়ে যায় সেইটা নিয়ে হয়তো নট গিভেন হওয়ার চান্সেস থাকতে পারে। সো আমি যে স্টেপ, আমার কাজ কি, এটা নট গিভেন হবে না কিনা এটা আন্দাজ ঝড়ে বক মারা আমার কাজ না, আমার কাজ স্টেপ রিপিট করা। তাহলে এটা আমার স্টেপের মধ্যে বের হয় না, তাহলে আমি খালি রাখি, পরেরটা চলে যাই, লাস্টে নট গিভেন দাগাই দিই, রাইট? যদি লাস্টে সময় পাই আরেকবার পড়ি, তা আমি আমার স্টেপের মধ্যে থাকি যে আমি আমার বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করি, নট কিছু না বুঝে নট গিভেন দাগাই দেওয়া তো সবচেয়ে সোজা কাজ। এরা যদি আপনাদের বই সবাই নট গিভেন দাগাই দিয়েছে, সব করে নট গিভেন, তো ট্রু ফলস পাইছি সব নট গিভেন দাগাই দিলাম, সবচেয়ে সোজা কাজ। কিন্তু মারতে হবে না, কাজ কাজে তো দিবে না। ইউ নিড 8টা 10টা প্রশ্ন থেকে অ্যাটলিস্ট 5-6টা তো কারেক্ট হইতে হবে, রাইট? সো সেটা তো লাভ হচ্ছে না। অলরাইট, সলিউশনে যাবো না, এটা প্র্যাকটিসটা অন্য কোনোদিন সলিউশনে করব। সো একটু জাস্ট 30 সেকেন্ডস এর একটা পজ দিব, বেশিক্ষণ না, 30 সেকেন্ডস। জাস্ট হেডিং ম্যাচটা শুরু করার আগে 30 সেকেন্ডস এক গ্লাস পানি খান। অলরাইট, হেডিং ম্যাচিং নিয়ে শুরু করবো এখন। হেডিং ম্যাচিংটা নিয়ে যত প্রবলেম, এটা কিউএনএ তে সবকিছুর আলাপ করবো। হেডিং ম্যাচিং এর যে টেকনিক্স, ট্রু ফলস নট গিভেন দেখা যায় যে সবার এতক্ষণ যা বললাম ওই জায়গা থেকে গোড়া থেকে সবার সমস্যা থেকে এটা দেখা, এর বাইরে কিছু না। অনেক সময় দেখা যায় যে ওয়ার্ডিং মিনিং বুঝি না বা খুঁজে পাইছে না, তো সিনোনিমাস ওয়ার্ডটা ইউজ করছে, এই জায়গা থেকে ঝামেলা হয় যে কোয়েশ্চেনে একটা ওয়ার্ড বলছে, প্যাসেজে আর একটা ওয়ার্ড দিল, তো ওয়ার্ড মিনিংটা হয়তো বুঝতেছে না, এই জন্য রিলেট করতে যে অসুবিধা হয়ে গেছে, এখান থেকে ঝামেলা। বাট সিস্টেম সবার স্ট্র্যাটেজি সিম্পল। ওখান থেকে ঝামেলা হলে আপনি আগে ওয়ার্ড চাঙ্কে আগান, 5টা থেকে বা 7টা থেকে 5টা ওয়ার্ড বাকিগুলো বের করে করে আগান, যেটা বুঝতেছেন না ওইটাকে আউটলাইন করে রাখেন, তারপরে পরে চলে যান। তাহলে করে কি হলো, আপনার যেটা কনফিউজিং প্রশ্ন শর্ট লিস্ট হয়ে গেল, যেটা হয়তো আপনার লাস্টে না পারেন নট গিভেন দেখাবেন, তো কোন ওয়ার্ডটার জন্য কনফিউজিং, শর্ট লিস্ট হয়ে গেল। আপনার স্টেপ করে যখন আগাবেন, লাস্টে হয়তো 1-2 মিনিট আপনি যদি বেস্ট প্র্যাকটিসটা আপনি করতে পারেন, লাস্টে হয়তো 30 সেকেন্ড 1 মিনিট পাইলেন ওই প্যাসেজটাতে, তখন ওই ওয়ার্ডটা একবার স্কিম করেন যে এই জায়গাটাতে এই ওয়ার্ডটা রিলেটেড কোনো কিছু বা এই ধরনের কোনো নেগেটিভ ওয়ার্ড, ই দিয়ে একটা ওয়ার্ড ইউজ করছে, এক্সপ্লয়েটেড, এক্সটারমিনেটেড, কাছাকাছি কোনো ওয়ার্ড কি পাচ্ছি কিনা কিনা খুঁজে নিলাম, পাইলে হয়তো ট্রু দিব, নাইলে নট গিভেন দাগাই দিব, রাইট? অথবা নেগেটিভ পজিটিভ আন বলা, একটা ই দিয়ে নেগেটিভ ওয়ার্ড বলা বা পজিটিভ ওয়ার্ড বলছে প্যাসেজে, তাহলে হয়তো ফলস হয়ে যাবে, ইজিয়ার হয়ে যায়, রাইট? যাই হোক, হেডিং ম্যাচিং এ 3টা জিনিস নিয়ে কথা বলবো, বিকজ হেডিং ম্যাচিং এ অনেক কিছু আছে। হেডিং ম্যাচিং এ আসলে যে ঝামেলাটা হয়, হেডিং ম্যাচিংটা শুরু হয় হচ্ছে ওদের আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করতে। প্রুফ অফ নট গিভেনও ঝামেলা, হেডিং ম্যাচও ঝামেলা, দুইটার ঝামেলা দুইটা। সিনোনিমাস ওয়ার্ড, ওয়ার্ড ব্যাংক আপনার সারা জীবন ইংলিশের সমস্যা, সেটা যে কোনো প্রশ্নতে আপনার সমস্যা হতে পারে, সেটা আপনার এমসিকিউ তো সমস্যা হতে পারে যে আপনি একটা ওয়ার্ড বুঝতেছেন না, সেটা অন্য জিনিস, সেটা আপনি স্ট্র্যাটেজিতে কিছু ওয়ার্ড আপনি বুঝবেন না, কিছু উত্তর আপনার হবে না ওই জন্য 6.57 যে আপনার অ্যাভারেজ ইউজার জাজমেন্ট আইএলস থাকে আর কি। সো ওটা নিয়ে টেনশনের কিছু নেই, অত বেশি টেনশনের কিছু নেই, আপনি মোটামুটি বুঝলে হচ্ছে আর কি। বাট ইন জেনারেল যদি আপার লেভেলে আসি, ঝামেলাটা আরো শুরু করে ট্রু ফলস নট গিভেন রিডিং ম্যাচিং এ অ্যাডভান্স। প্রথমত ট্রু ফলস আপনার সময় আমরা অনেকেই বেসিক সলভিংই করতে পারি না, তো হোপফুলি আজকের পরে আর এই প্রবলেমটা হবে না ইনশাল্লাহ, এবং এই জিনিসটা সবাই ফলো করে খেয়াল করতে পারছেন, নেক্সট টাইম এটা অ্যাপ্লাই করতে পারবেন। বাট ট্রু ফলস নট গিভেন আর ম্যাচিং হেডিংস এ এই দুইটার ঝামেলা দুই জায়গা থেকে। একটা হচ্ছে হেডিং ম্যাচটা আপনার ওভারঅল একটা প্যারাগ্রাফ পড়ে ওখান থেকে মেইন আইডিয়াটা বোঝা, মানে মূলটা বোঝাটা, ওখানে দুই একটা ওয়ার্ড ওটা কমপ্লিকেট ম্যাচিং হেডিং এ থাকতে পারে, কিন্তু ওই একটা বা দুইটা ওয়ার্ডের জন্য আপনার হেডিং ম্যাচিং এর মিনিংটা ওরা কিন্তু ওখান থেকে জিনিসটা পেঁচায় নেই, ওর নেচারটা, ওর যে বিল্ট ইন নেচারটা কিন্তু হেডিং ম্যাচিং এ একটা হেডিং দিছে, একটা লিস্ট দিছে, লিস্ট অফ হেডিংস এ একটা অপশন দিছে যেটার ওয়ার্ডিং একটু ডিফিকাল্ট, বাট ওর কাজটা কিন্তু ওয়ার্ডিংটা ডিফিকাল্ট দিয়ে আপনাকে আটকানো না, ওর কাজটা মিনিংটা রিলেট করে আপনাকে আটকানো, যে ওভারঅল প্যাসেজটা পড়ে আপনি আইডিয়াটা মূল জিনিসটা ধরতে পারতেছেন নাকি, সেখান থেকে আটকানো, রাইট? প্যাসেজটা তো ডিফিকাল্ট, কাজটার জন্য প্রশ্নটার ওয়ার্ডিং একটু ডিফিকাল্ট হয়ে গেছে, বাট ওখানে সিনোনিমাস ওয়ার্ড গেমটা আপনার সাথে খেলতে চাচ্ছে না। ট্রু ফলস ওয়ার্ড গিভেন পর্যন্ত, এর আগ পর্যন্ত ওটা যদি সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন,
ওখানে অনেক সময় দেখা যায় যে না একটু ওয়ার্ডিংটা একটু চেঞ্জ করে একটা প্রশ্নতে বা হয়তো একটু এক ধরনের ওয়ার্ডিং ইউজ করছে, যেই ওয়ার্ডটা হয়তো মিনিংটা আপনি জানেন না, প্যাসেজ হয়তো সেম ওয়ার্ডটা ইউজ করে না কিন্তু ব্যাখ্যাটা দিয়ে গেছে আর কি, মিনিং এর আকারে দিয়ে গেছে আপনাকে জাজ করার জন্য, যে এই কথাটার মিনিংটা আপনি ধরতে পারতেছেন নাকি, এই ধরনের সিচুয়েশন হতে পারে। হেডিং ম্যাথসটা একটা ডিফারেন্ট জায়গা থেকে, ওখানে ট্রু ফলস ওয়ার্ড কিন্তু পিন পয়েন্ট, আপনি জানেন যে উত্তর থাকলেই 3 লাইনের মধ্যে আছে, এবং এই প্রশ্ন থেকে এই 7টা শব্দের যে সেন্টেন্সটা প্রশ্নটা আছে, এই 7টা শব্দের সেন্টেন্সের থেকে হয়তো এই 5টা শব্দ, এই 5টা কিছু ওয়ার্ড হয়তো এ আর্টিকেল ইজ বি ভার্বস প্রিপোজিশনস দ্যাট এগুলো ছিল, বাকি শব্দগুলো আমার মিলাইতে হবে, এই 4টা ইনফরমেশন আমার মিল খেতে হবে, 5টা ইনফরমেশন মিল খেতে হবে, সাথে আপনি কিন্তু শর্ট লিস্ট সবাই করতে পারতেছেন। তারপরে হয়তো একটা জিনিস না বুঝলাম বা বুঝলাম, সেটা অন্য বিষয়। ওখানে কিন্তু ওই জায়গা পর্যন্তই, কিন্তু হেডিং ম্যাচিং এ আপনার প্যাসেজ পড়তেছেন, একটা থার্ড লাইনে একটা ওয়ার্ড বুঝলেন না, সেটার জন্য আপনার কোনো আসা যাবে না অ্যান্সারিং এর ক্ষেত্রে। আপনি যদি মূল আইডিয়াটা নিতে পারেন, সো ফাইন্ড দ্য মেইন আইডিয়া নট দ্য ডিটেলস, এখানে আমার মেইন আইডিয়াটা বের করাটা ম্যাচিং হেডিংস এ খুবই জরুরি, রাইট? এখানে তারপরে অবশ্যই এলিমিনেট হেডিংস দ্যাট আর টু স্পেসিফিক অর আনরিলেটেড, এটা শুরুতে আমরা করে নিতে পারি যদি ভালো পারি, যে আমি 10টা হেডিং দিচ্ছি, এখান থেকে 2-1টা হেডিং আসলে হবেই না, কারণ মেক সেন্সই করতেছে না, যে একদম উল্টা পাল্টা কথা বলা আর কি, রাইট? আহ এটা থাকে, যদি আমরা একদমই বাদ দিয়ে দিতে পারি তাহলে আমার কাজটা একটু ছোট হয়েছে, না পারলে নাই, দিস আর হেল্পফুল টেকনিক যেটা আপনাকে হেল্প করে। বি কেয়ারফুল অ্যাবাউট এভরি ইনফরমেশন ইন দ্য হেডিংস, এইটা আমার অবশ্যই হেডিং ম্যাচিং এ প্রত্যেকটা ইনফরমেশনটা নিয়ে খেয়াল রাখতে হবে, জাস্ট লাইক টু ফার্স্ট নট গিভেন, যে ইনফরমেশনটা, যেটা হয় কি হেডিং ম্যাচিং এ ঝামেলাটা হয় জায়গায়, যে আপনি প্যাসেজটা পড়লেন, মেইন আইডিয়া বুঝতে পারেন নাকি না পারেন সেটাতে আসবো, প্রত্যেকটা নিয়ে আসবো। মেইন আইডিয়া বুঝতে পারেন নাকি বুঝতে না পারেন ভালো মতো, আপনি কিন্তু অপশনে যে 2টা অপশন সিলেক্ট করতে, মানে কোনটা নিয়ে কথা কাছাকাছি যাচ্ছে সেটা কিন্তু সিলেক্ট করতে পারতেছি আমরা, যে এই 2টা অপশন কাছাকাছি যাচ্ছে, কিন্তু আমি মেইন আইডিয়াটা সিলেক্ট করতে পারি নাই দেখে কোনটা উত্তর হবে সেটা সিলেক্ট করতে পারিনি, বাট 2টা অপশন কিন্তু আমি সিলেক্ট করতে পারছি। So, ওই 2টা অপশন থেকে ওই ওয়ার্ডিং অ্যাপ্লাই করে যে কোন ইনফরমেশনটা ম্যাচ কেন অনেক সময় বের হয়ে আসা যায়। দিস ইজ আ ভেরি হেল্পফুল টেকনিক যাদের প্রবলেম হচ্ছে আর কি। বাট হেডিং ম্যাচটা মূলত কোন জায়গাটা থেকে, মানে এই মেইন আইডিয়াটা বের করাটা থেকে, মেইন আইডিয়াটা বের করাটা ইজ এ চ্যালেঞ্জ ইন ইট রিকোয়ার্স সাম প্র্যাকটিস। এখন এই ম্যাচিং হেডিংসটা এই জন্য একদম প্রথম চান্সে, যেরকম আমি আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আপনি যদি ক্লাস করতে আসেন বা ডিটেলস ক্লাস করেন কোথাও, নিজেও যখন পড়তেছেন, ক্লাস করতে হবে তা না, অনেকে নিজেই পারে করতে, রাইট? দ্যাটস টোটালি আপ টু। নিজেও যখন আপনি পড়তেছেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে প্রথমটা না পারলে প্রথমে স্ট্র্যাটেজিটা দেখে নিলে দ্বিতীয়টা বা তৃতীয়টার মধ্যে পেরে ফেলতেছেন। হেডিং ম্যাচ আপনার যদি একটু উইকনেস থাকে, আপনি তৃতীয়টার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম পারবেন না আপনার, কিন্তু আপনি যদি জাস্ট খালি ব্লাইন্ডলি সলভ করতে থাকেন তাহলে আপনি 10 নাম্বারটা তো পারবেন না। তো প্রথম 3টাতে আপনি বুঝে নিতে হবে, তারপর একটা 3টাতে আপনি আরেকটু বেটার উত্তর, তারপরে যে হয়তো 10 নাম্বারটা পেরে যাবেন। হেডিং ম্যাচ একটু রিকোয়ার্স এ বিট অফ প্র্যাকটিস, এটা আপনি প্র্যাকটিস না করে, আমি হেডিং ম্যাচ প্র্যাকটিস করছি 2টা, তারপর আবার হচ্ছে না, হবে না। আপনার হেডিং ম্যাচ 10টা থেকে 3টা, একটা তো ডাইরেক্ট হয়, 0 তো আর হয় না। তো আপনি কিছু তো বুঝতেছেন, মিনস আপনি ইংলিশ তো পারেন। 0 যদি হয় তাহলে আপনি ইংলিশে বুঝতেছেন না, এটা তো আর হচ্ছে না। আপনি 10টা হেডিং বা 7টা হেডিং ম্যাচ থেকে 2টা তো হচ্ছে আপনার, মিনিং আপনি শুরু করতেছেন, তাহলে আপনার পরের হেডিং গুলো করতেছেন সেই মেইন আইডিয়া, সেটাতে আগান, তারপরে যে হচ্ছে পরের ধাপে আগান, আরেক ধাপে আগান, ওকে? সো যাই হোক, মেইন আইডিয়া কথা, মেইন আইডিয়াটা বলা নিয়ে ছোট করে আগে হচ্ছে আমরা করব, মেইন আইডিয়াটা বলা নিয়ে একটা গল্প বলবো, একটা প্যাসেজে 7টা হেডিং থাকে, তো মেইন আইডিয়া বুঝতে বুঝতে একটু সময় লাগে, বাট মেইন আইডিয়া বোঝার 3টা নিয়ম, 3 টাইপের প্যাসেজেস হতে পারে, যেটা আপনি আইডেন্টিফাই করতে পারলে আপনার মেইন আইডিয়াটা যে কোথায় আছে, যে প্যারাগ্রাফ যখন আমি পড়তেছি, হেডিং আছে, আপনি ভুল কি করতেছেন, আপনি প্রথম 2 লাইন পড়ে যদি হেডিং মিলান হবে না সবসময় উত্তর। আপনি প্রথম 2 লাইন পড়ে হেডিং মিলাচ্ছেন, আপনার 7টা থেকে 5টার বেশি, 4টার বেশি হেডিং কখনোই হবে না, আপনার প্রত্যেকটা প্যারাগ্রাফের মেইন কথা প্রথম 2 লাইনে বলে নাই, 3-4টা বলছে অবশ্যই, আপনার ওই 3-4টাই হবে। আপনি যদি প্রথম 2 লাইন পড়ে গেলেন সবকটা আপনার হবে না, আপনার তো স্ট্র্যাটেজি ভুল করতেছেন আপনি। এখন আপনি যদি চান না হেডিং ম্যাচ আমি সবসময় খারাপ করি, আমার ইংলিশটা একটু উইক, আমি এমসিকিউ 100% করি, হেডিং ম্যাচ আমি 7টা থেকে 5টাই হোক, কারণ সময় কোলায় না, আমার লাগবে 6, ইয়াস, দ্যাট আই উড সে ওকে, ইউ ক্যান গো উইথ ইট, বাট দ্যাটস নট আ গুড অ্যাপ্রোচ। আপনার বেটার করতে সময় আছে, যেহেতু আপনি বেস্টটা দিয়ে যান, অসুবিধা কি, রাইট? আপনি সময়ের মধ্যে বেস্টটা দিয়ে যান, তারপরে যতটুকু হয় আর কি, অ্যাটলিস্ট একটা হইলে তো বেটার হবে, একটার জন্য অনেক সময় দেখা যায় 6.5 to 7 বা 6 to 6.5 মিস হয়ে যায়, রাইট? সো এই জিনিসটা আমরা অফেন যে অপশনের সাথে
কনফিউজড হয়ে যাই, অপশনের সাথে যেহেতু কনফিউজড হয়ে যাই, সেই জন্য আমরা যে জিনিসটা মেইন আইডিয়াটা নিয়ে আমাদের দুই ভাগ, এখানে দুই ভাগ, একটা হচ্ছে অপশনের সাথে কনফিউজ হওয়াটা, আরেকটা হচ্ছে আমার মেইন আইডিয়া নিয়ে কনফিউজ হওয়াটা। আমি প্যারাগ্রাফের থেকে মেইন আইডিয়াটাই বুঝি নাই, তাহলে আমি অপশনের সাথে যে কনফিউজ, ডাবল ডাবল কনফিউজ, উত্তর সবসময় উইল বি কনফিউজিং। তো আমি আগে দুইটাকে দুই ধাপে আগে ভাগ করি, আগে আমি অপশন দুইটা যে কনফিউজিং অপশনের পরে যাই, এই দুইটা অপশন থেকে আটটা হবে, সাতটা থেকে দুইটা হয়তো কাছাকাছি বা এই প্যারাগ্রাফ নিয়ে কথাবার্তা বলছে, অপশনে পড়ে। কাজ আমি আগে যদি অপশন মাথায় খুব বেশি চিন্তা করি যে কোনটা হবে কোনটা হবে, আই উইল বিকাম বায়াস, যে হয়তো এই অপশনটা উত্তর হবে, এটা দিয়ে চলে গেলাম, কিন্তু এটা হয়তো উত্তর না, তাতে কি নাম ওটাও ভুল গেল, আর পরে অন্যটাতে যেটা ওটা উত্তর হতে পারতো সেটাও হয়তো ভুল যাবে, 2 মার্ক আমার চলে যাবে। অপশন আমি আগে পরে যাই, আর মেইন আইডিয়াটা বুঝলে অ্যাটলিস্ট আমি এখান থেকে 1 মার্ক সেভ হতে পারে। তো আগে মেইন আইডিয়াটা বোঝার সময় তিনটা জিনিস হতে পারে। এবং কথার কথা আমি সাকিব আল হাসানকে নিয়ে যদি গল্প বলি, আজকে সাকিব আল হাসান অনেকবার বলছে বোলিং এ, আছে মেসি আর রোনাল্ডো নিয়ে যদি বলি, এবং কথার কথা আমি মেসি আর রোনাল্ডো ফুটবল নিয়ে প্যাসেজ আসছে, স্টার্ট টকিং অ্যাবাউট মেসি এন্ড রোনাল্ডো, আই স্টার্ট বাই টকিং, আমি প্রথম লাইনে বললাম যে মেসি ইজ এ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, রাইট? বাট সাম পিপল বিলিভ দ্যাট রোনাল্ডো ইজ এ বেটার prodigy than মেসি। তো আমি মেসিকে নিয়ে ফার্স্ট লাইনটা শুরু করছি ঠিকই, কিন্তু প্যারাগ্রাফটা কিন্তু আমার মেসিকে নিয়ে না, রাইট? প্যারাগ্রাফটা মেসিকে নিয়ে হইতে পারতো যদি আমার সেকেন্ড লাইনে কন্টিনিউ করতো, মেসি ইজ এ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, হি প্লেড ওয়েল ইন দ্য লাস্ট ম্যাচ, হি হ্যাজ ওয়ান dash dash, but I am not a football fanatic. He has won 100 cups and he has become man of the match 100 times, whatever. তাকে ইনফরমেশন দেওয়া, সে ম্যান অফ দ্য ম্যাচ কয়বার হয়েছে, কয়টা কাপ জিতছে, সে কোন কোন পজিশনে ভালো খেলছে। সো মেসিকে নিয়ে কন্টিনিউ করতেছে, সে কিভাবে কিভাবে ভালো খেলে, কেন কি 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 স্বীকৃতি পাইছে, এটা নিয়ে কন্টিনিউ করতেছে। সো আই ক্যান জাজ দ্য মেইন আইডিয়া ইজ অ্যাবাউট মেসি, এবং সে কিভাবে কেন ভালো খেলোয়াড়, ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড়, এবং সে কি কি ওয়ার্ল্ড ক্লাস স্বীকৃতি পাইছে সেটা নিয়ে প্যাসেজ। তো আমি এই রিলেটেড হেডিং খুঁজবো যে মেসির ওয়ার্ল্ড ক্লাসের স্বীকৃতি, মেসি, দি অ্যাচিভমেন্টস অফ মেসি, মেসি কি কি অ্যাচিভ করেছে, সেই ধরনের হেডিং আমি খোঁজা শুরু করবো। এখন আমি হেডিং এ যাই, আমার আইডিয়াটা কিন্তু ক্লিয়ার। বিফোর আই মুভ ইন টু দ্য হেডিং, আমি এই জায়গাটাতে সবচেয়ে বড় ভুল করি হেডিং, তার জন্য হেডিং ম্যাচ আমি যেই স্ট্র্যাটেজি করি কিন্তু আমি এই স্টেপে ভুল করি, সেটা হচ্ছে আমি উত্তরটা সিলেক্ট করে, আমি অপশন আমার পড়া থাকবে, কাজ আমি অপশন প্রথমে পড়ি আর প্রথম প্যারাগ্রাফ পড়ার পরে পড়ি, অপশন আমার 7টা অপশন আমার এমনি পড়া থাকবে, কাজ আমি প্রথম প্যারাগ্রাফটা সলভ করতে গেলে আমি 7টা অপশন পড়বো একবার, তাই না? অপশন আমার পড়া থাকবে, কিন্তু আমি অপশন পড়া থাকলে অপশনটা আমার মাথার পিছনে আছে যে অপশন এই জিনিসগুলো আছে, তো অপশনটাকে আমি পড়ার সময় বায়াস করতে দিব না যে আসলে মেইন আইডিয়াটা কি সেটা নিয়ে, তাহলে আমার উত্তরটা হয় না। আমি পড়ার সময় নিজেকে জিজ্ঞেস করি যেটার মূল আইডিয়াটা কি রে, সেটা সেটা আপনার বলতে পারেন ভাই আমার তো পুরো প্যারাগ্রাফ পড়ে কি আইডিয়া সেটা বুঝতে সময় বেশি লাগে, আমি সময় করে দিতে পারছি না, সেটার জন্য টেকনিক্স আছে, আপনি মাত্র এই 3টা রুলে অ্যাপ্লাই করেন। আপনি দেখলেন যে মেসি কিনে সেকেন্ড লাইন থার্ড লাইনে কন্টিনিউ হচ্ছে, তার অ্যাচিভমেন্টস নিয়ে কন্টিনিউ হচ্ছে, ফোর্থ লাইন ফিফথ লাইন কিন্তু আপনার ডিটেলসে পড়তে হবে না, আপনি just দেখতেছেন আচ্ছা ফার্দার অ্যাচিভমেন্টস, আরো অ্যাচিভমেন্টের কথা বলে, কি অ্যাচিভ করছে আর তো আমার পড়তে হচ্ছে না, বক্তব্য তো সেম, তারও এই খেলা ভালো খেলছে, সেই খেলা ভালো খেলছে, সেই খেলা ভালো খেলছে, অমুক খেলা ভালো খেলেনি লাস্ট শিখতে বলছে, but মূলত সব খেলা ভালো খেলছে এটা বলছে, শেষ। মেইন আইডিয়াটা সে মূলত অনেক ভালো খেলোয়াড়, একটা ম্যাচ বাদে সব ভালো খেলছে, তো এই রিলেটেড এখন আমি এডি করে শুরু করি, এই হচ্ছে আমার মেইন আইডিয়া। গেল দ্বিতীয় সিচুয়েশন এরকম হতে পারে, যেটা আরেকটা লাইকলি সিচুয়েশন, যে আমার তো সেকেন্ড থার্ড লাইন থেকে টপিকটা আসছে, মেসি কিনে কথা বলা শুরু হয়েছে ঠিকই, মেসি ইজ এ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, তারপরে যদি রোনাল্ডো ইজ অলসো আ ভেরি গুড প্লেয়ার দিস ইজ, বা there are a lot of Ronaldo fanatics who don't like Messi and they have their strong reasons, then they dive into Ronaldo কেন ভালো প্লেয়ার, but Ronaldo's achievements নিয়ে কথা বলা শুরু করলো, রাইট? রোনাল্ডোর অ্যাচিভমেন্টস নিয়ে কথা বলা শুরু করলো। সো নাও দিস প্যারাগ্রাফ ইজ নট অন মেসি, এখন আমি প্যারাগ্রাফ ফার্স্ট লাইনটা যে কথাটা বলা, এবং হুবহু একটা হেডিং পাইলাম ফার্স্ট লাইনে, কিন্তু সেটা কিন্তু আমার হেডিং হবে না, বিকজ আমার সেকেন্ড লাইন থেকে টপিকটা চেঞ্জ করে রোনাল্ডোতে ডাইভ ইন করছে, রোনাল্ডো কে ইন্ট্রোডিউস করার জন্য মেসিকে নিয়ে শুরু করছে, যেহেতু মেবি বাংলাদেশি কন্টেক্সটে সবাই মেসিকে বেশি কিনে, কথার কথা এই জন্য মেসিকে দিয়ে শুরু করছে ফার্স্ট লাইন, কিন্তু তারপরে রোনাল্ডোতে ডাইভ ইন করছে সেকেন্ড লাইন থেকে। বাট মেইন কথাটা রোনাল্ডোকে ইন্ট্রোডিউস করে না, যে রোনাল্ডো আরেকটা ইয়াঙ্গার 12 খুবই ফাস্ট একটা প্লেয়ার বা খুবই ভালো খেলে এবং কিভাবে ভালো খেলে সেটা নিয়ে কথা বলছে। থার্ড সিচুয়েশন যেটা সবচেয়ে কম হয়, এখান থেকে একটু ভুল বেশি হইতে পারে, বাট ইজ মোর কমপ্লিকেটেড সিচুয়েশন, যেটা দেখা যায় যে ফার্স্ট, তারপর প্রথম দিনে কি শিখলাম, যে আমার টপিক যদি চেঞ্জ হয় সেকেন্ড বা থার্ড লাইন থেকে, তাহলে সেকেন্ড বা থার্ড লাইন থেকে যে টপিকটা শুরু হয়েছে সেটা হচ্ছে আমার
মেইন আইডিয়া, ওই জায়গা থেকে সেকেন্ড থার্ড লাইন থেকে যে টপিকটা শুরু হয়েছে সেখান থেকে আমি হেডিংটা সিলেক্ট করবো মেইন আইডিয়াতে। এই ধরনের সিচুয়েশন অনেক ক্ষেত্রেই নট অনলি বাট অলসো এই টাইপের মানে কন্ট্রাডিক্টার্স কন্ট্রাডিক্টার্স ইউজ করে থাকে, যে বাট, whereas, however, because they're changing the tone, whereas, right? এই টাইপের ওয়ার্ডিং ইউজ করে থাকে বিকজ দে চেঞ্জিং দ্য টোন। আপনি যদি সেকেন্ড বা থার্ড লাইন থেকে এই টাইপের ওয়ার্ডিং পান, যে whereas, on the other hand, right? So and so, বাট টপিকটা অন্যদিকে বাট দিয়ে চেঞ্জ করলো, বাট ওয়ার্ডিং পেলেন। সো ইট মিনস যে তাহলে সেকেন্ড থার্ড লাইন থেকে টপিকটা আসলে অন্যদিকে মোড় নিচ্ছে, প্রথম লাইনটা জাস্ট ইন্ট্রোডাক্টরি ছিল, সেকেন্ড থার্ড লাইনটা থেকে আমার পিক আপ করতে হবে মেইন আইডিয়াটা এই জায়গায়। রাইট? তো দুইটা একটা হবে, একটা হলো যে প্রথম দুই লাইনে মেন কথা, পরে জাস্ট ওটা এক্সাম্পল। যদি কন্টিনিউ করে তাহলে এক্সাম্পল দিবে, বাট ভাইরাস বলবে না, কন্টিনিউ করবে, এক্সাম্পল দিবে, স্টোরি বলবে, গল্প বলবে, সেম গল্পতে আর কি। রাইট? দুইটার একটা সিচুয়েশন গেল। থার্ড সিচুয়েশন হতে পারে যে দুইটার একটা ওটা প্রথম লাইনেও সেকেন্ড লাইনও, প্রথম দুই লাইনও করেনি, থার্ড ফোর্থ লাইনও করেনি, করছে হচ্ছে যে লাস্টের দিকে আর কি। এইটা কম্পারিজন কোয়েশ্চেন্স গুলাতে বেশি হয়, কম্পেয়ারিং। না হলে দেখা যায় কি মোস্ট অফ দ্য সিচুয়েশন এই প্রথম দুটো সিচুয়েশনই আপনার হেডিংটা আছে। বিকজ লাস্ট টাইমে ওরা একটা বাড়তি কথা বললো, ওইটা নিয়ে হেডিং হয় না আসলে, বিকজ মূলত বেশিরভাগ কথা তো ওইটা নিয়ে। যদি কম্পারিজন সিচুয়েশন থাকে, যে মেসি কিনে একবার কথা বলা শুরু করলো, তারপর রোনাল্ডোকে বলছে 3-4 লাইন 5 লাইন, আবার মেসিতে ফেরত আসছে, সো দে আর নট কন্টিনিউ উইথ মেসি, কম্পারিজন লাস্টে যে হয়তো একটা কম্পেয়ার করলো যে বোথ ক্যান বি সেড গুড, রাইট? এরকম একটা কথা বললো আর কি লাস্টে গিয়ে। সো এই যে লাস্টের দিকে যে যে বুঝলাম যে একবার মেসি বলছে, আবার রোনাল্ডো বলছে, আবার মেসি বলতেছে, যেহেতু তার লাস্টে যে যে কনক্লুশন, লাস্টের দিকে যে কনক্লুশনটা দিচ্ছে আসলে কি, যে দুজনই ভালো খেলে, এর মতো ভালো, এর মতো ভালো, এই কথাটা হচ্ছে মেইন হেডিং। এটা দুই একটা এরকম হেডিং আছে, সেটা মিস করলে খুব একটা অসুবিধা হয় না, বাট করতে পারলে খুবই ভালো হয় যদি 100% করতে চান। এটা আমার বুঝতে হচ্ছে টোনটা কি হবে। আমি আগে টু লাইন পড়ি, তারপর টপিক চেঞ্জ হলে হাওয়েভার থাকলে থার্ড ফোর্থ লাইন পড়ি। যদি কোনো কারণে লাস্টের দিকে যে কোনো এমফেসাইজ পাই যে জোর দিতেছে, বা এতক্ষণ ব্যাখ্যা করতেছিল, লাস্টে যে জোর দিচ্ছে যে আসলে কি হচ্ছে বা আসলে কি হতে পারে, তাহলে যে লাস্টে আবার হেডিংটা থাকতে পারে, এটা হাইলি আনলাইকলি হয়। এবং এইটাতে যেতে গেলে আপনি তাহলে সব প্যাসেজ কি লাস্ট পর্যন্ত পড়বেন নাকি, না, আপনি ওইটা পড়ে করেন। এই ধরনের হেডিং যখন আসবে তখন আপনি সেকেন্ড স্টেপে যখন যাবেন, যে আপনি হেডিং গুলো যখন ম্যাচ করতে যাবেন, ওই স্টেপে যে আপনি দেখবেন যে ক্লিয়ারলি পাচ্ছেন না, আপনার মেইন আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেলে আপনি হেডিংটা এমনি সেকেন্ড স্টেপে পেয়ে যাবেন। যাচ্ছে এই দুইটা নিয়ে কথা বলছে ঠিকই, কিন্তু এইটা হেডিং হবে কারণ মেইন আইডিয়াটা এইটা নিয়ে, রোনাল্ডো নিয়ে, তো রোনাল্ডো নিয়ে হেডিংটা হবে, মেসি নিয়ে হেডিংটা হবে, রাইট? সো রোনাল্ডোর কথাটা হবে না। বা যদি কনফিউশন লাগে তাহলে আমি পুরো অপশনটা পড়ি, যে কোনো কথা হেডিং এ বাড়তি আছে নাকি, একটা বাড়তি কথা বলা, তাহলে এটা হবে না। দুইটা হেডিং এই রোনাল্ডো কিনে প্যাসেজও সেকেন্ড লাইনে রোনাল্ডোর কি হয়েছে, কিন্তু কোন একটা কথা যে বাড়তি বলা, যে রোনাল্ডো হয়তো মেসির সাথে একটা খেলায় কিছু একটা হয়েছিল, ওইটা নিয়ে কোনো কথা পাইনি প্যাসেজে, তো এটা বাদ, অন্যটা উত্তর। সেকেন্ড স্টেপে যে আপনার উত্তরটা মিলে যাবে। সেকেন্ড স্টেপে যে যদি আমার কনফিউশন থাকে যে না, তারপর একটা কনফিউশন, বাট আমার কাছে মনে হচ্ছে এটা উত্তর, কিন্তু আমি যে সেকেন্ড লাইনে মেইন আইডিয়াটা পড়লাম, এটার পুরা কথাটা এখানে কিছুটা আসছে, কিন্তু পুরা কথাটা এখানে আসতেছে না, তাইলে আমি শিওর হতে পারতেছি না। তখন ইউ লিড টুয়ার্ডস দি লাস্ট, যে আমি শেষের দিকে তাহলে একটু পড়ি, ওখান থেকে আমি শিওর হয়ে নিলাম যে আসলে এই রিংটা কি হতে পারে। বোঝা গেছে? এটা শর্টকাট, দ্যাট ইজ হোয়াট ইউ নিড টু ডু ইন হেডিং ম্যাচ। শর্টকাট দিব না এটা, শর্টকাট হেডিং ম্যাচ অনলি ফর দোজ যারা যে শুরুতে যেটা বললাম অনেকে করে। সো এটা ইন ওয়েবিনার দেওয়া খুবই ডিফিকাল্ট, কাজ আই ডোন্ট নো যে কার কি অবস্থা। আপনাদের মধ্যে বেশিরভাগই যা বলছে এটা করলে ভালো করতে পারবেন, দুই একজন হাতে গোনা পাওয়া যায় যে খুবই ইংলিশে উইক, তার জন্য শর্টকাট টেকনিক্স হেডিং ম্যাচিং এ অ্যাপ্লাই করে। হেডিং ম্যাচ আপনি যত শর্টকাটে করতে যাবেন 100% কখনো হবে না। দের ইজ নো শর্টকাট ফর হেডিং ম্যাচ যেটা আপনাকে 100% অ্যাকিউরেসি, মানে মোটামুটি সব কারেক্ট করতে পারেন বা উত্তর পান এনে দিবে, রাইট? আপনি শর্টকাট অ্যাপ্লাই করলে দেখবেন যে হেডিং ম্যাচ অর্ধেকের বেশি হচ্ছে না, যারা উইকার স্টুডেন্টস আর কি, রাইট? সো হেডিং ম্যাচটা হার্ড এন্ডটা শিখে নিলে শুরুতে সময় লাগলেও পরে যে সময় কম লাগবে, কারণ আপনি সব তো পড়তেছেন না, মেইন আইডিয়া একটা ছকের মধ্যে করতেছেন, যে দুই লাইন পরে বুঝলাম যে ফার্দার সেম কথা, তাহলে এই দুই লাইনের এই কথাটা মেইন, এখান থেকে হেডিং। বা থার্ড ফোর্থ লাইনে বুঝলাম মেইন কথা, তাহলে এই কথাটা মেইন। বা থার্ড ফোর্থ লাইনে ক্লিয়ার হয়নি, তাহলে রাস্তায় আরেকবার পড়তে হবে হয়তো। তারপরে ছকের মধ্যে কিন্তু ওই টাইমের মধ্যে চলে আসবে প্র্যাকটিস, এটা করতে একটু শুরুতে সময় লাগলেও কয়েকবার করলে হাতে নাতে চলে আসবে। সো এই জিনিসটা আমরা সবাই করবো। শর্টকাট হেডিং হচ্ছে করতে গেলে যে আপনি কিওয়ার্ড দিয়ে করি, এই রোল দিয়ে করি, প্রথম দুই লাইন করে করি, যাই করেন না কেন 50% ম্যাক্সিমাম 7টা থেকে হয়তো 3টা কারেক্ট করতে পারবেন। এখন ইফ ইউর সামওয়ান যে আপনার খুবই স্লো অ্যাট রিডিং, তাহলে হয়তো আপনার জন্য এটা করলে ভালো হইতে পারে, বিকজ হেডিং ম্যাচ যখন আসছে তখন কিন্তু শুধু হেডিং ম্যাচটা আপনার একমাত্র
ইয়া না যে আপনার 7টা হেডিং ম্যাচ আসছে, 7টা হেডিং ম্যাচই হচ্ছে সব, রাইট? আপনার কিন্তু হেডিং ম্যাচ 7টার সাথে আরো হয়তো 6টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, বা আরো হয়তো 6টা এমসিকিউ আছে, তাই না? তো আপনি হেডিং ম্যাচ করতে যে 7টা থেকে কম পারলেন, 3টা পারলেন, 5টা মিস গেল ঠিকই, কিন্তু ওভারঅল থেকে তো আপনার 3টা হওয়ার কথা না। আপনার মাত্র 5টা ভুল গেছে, আপনি আরো 5টা ভুল করে 7 পাইতে পারেন, কিন্তু আপনি সব মার্ক চলে গেল কারণ আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পরে যেটা ছিল ওইটাতেও যে আপনি ভুল করছেন, সময় পান নাই 1 মিনিটে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর কি করবেন, গান্ধী উত্তর বসাইছেন। সো ডুইং দ্যাট রং। সেই ক্ষেত্রে আপনার জন্য হয়তো রিডিং ম্যাথটা কোনো একটা শর্টকাটে পড়লেন, কিন্তু মাথায় রাখতে হবে, যদি একটা ভুল যাবে, 3-4টা ভুল যাবে, এটা আমার জন্য মাথা ব্যথা না। আমার যদি সবকিছু সব 13টা প্রশ্ন শেষ করে আমি মোটামুটি 13টার থেকে যাতে আমার 7টা-8টা কারেক্ট হয়, এই লেভেলটা যাতে থাকে, আই ক্যান স্কোর বাই 6.57, হতে পারে দু একজনের জন্য ভালো, সেটা নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন। এটা নট আ সাজেস্টেড স্ট্র্যাটেজি, এটা আমরা সাজেস্ট করি না, বাট ওরকম খুব উইকেট স্টুডেন্ট পেলে তখন হয়তো দেখা যায় যে অন্যগুলো আগে ফোকাস করি। হেডিং ম্যাচ আনলক্স উইথ দ্যাট। অলরাইট, লাস্ট মিনিট রাউন্ড আপ, হোপফুলি দ্যাট ক্লিয়ারস ইট আপ। হেডিং ম্যাচ এটা মুখে বলে করার থেকে হাতে নাতে এই জিনিসটা অ্যাপ্লাই করে করাটা যাচ্ছে, ঠিক আছে বুঝলাম, প্রথম 2 লাইন বা থার্ড ফোর্থ লাইন বা লাস্টে থাকি, তো কোন প্যারাগ্রাফটা 2 লাইন থার্ড, এটা একটু প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করলে আপনি তখন দেখবেন যে আপনি যে কোনোটা পেলে সাথে সাথে ধরতে পারছেন যে আসলে মেইন আইডিয়াটা কোথা থেকে আসতেছে, বাট এটা একবারে বলে ধাপ করে কখনো ধরতে পারা যায় না, সেটা একটু প্র্যাকটিস করবেন সবাই। সেটা লাস্টে সেটা খুবই জরুরি, প্র্যাকটিস টু বি এ লায়ন স্টেজ। এবং সেটার সময় এটা খুবই জরুরি, এই দুটা জিনিস যেটা আমরা করে নিই, মাস্ট টাইম ইউর সেলফ, যে আপনি সময় ধরে করতে, শুরুতে 25 মিনিট করে নেন বা 30 মিনিট করে নেন, কিন্তু সময় ধরতে হবে, না ধরলে হবে না। যা মন চাই করতে থাকি তাও হবে না, আবার সবসময় 1 ঘন্টা ধরে করি তাও হবে না, ইউ হ্যাভ জাস্ট স্টার্টেড। আপনার শুরুতে 1 ঘন্টায় আপনার বেস্ট অ্যান্সার হবে না, আপনার তো আগে পার্সেন্টেজ অফ অ্যান্সার ঠিক করতে হবে, যেন আমার 7 পাওয়ার মতো মার্ক 40টা থেকে 30টা সবসময় কারেক্ট হয়। আপনি খালি 1 ঘন্টায় শেষ করলেন কিন্তু 20টার উপরে কখনো হয় না, তাহলে তো লাভ নাই। আপনাকে লাগলে 1.5 ঘন্টা নেন, সময় ধরেন, 30 মিনিট ধরে করে এক একটা প্যাসেজ। আমি আগে দেখি যে আমার 7 লেভেল 40টা থেকে 30টা সবসময় কারেক্ট করতে পারি নাকি, যে হ্যাঁ আমি সবাই 30 মিনিট ধরে করলে পারি, আমি 30টা করতে, তাহলে আমার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে, তাহলে আমি এখন টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিতে আগাই, যে আরেকটু তাড়াতাড়ি কোন লাইনটা একটু বাদ দিয়ে পড়া যায়, কোন লাইনটা একটু ফোকাস করতে হয়, সেটাতে আগাই। সলভিংটা ক্লিয়ার হয়ে গেছে, সলভিং এ ক্লিয়ার হয়নি, আপনি খালি লাইন নিয়ে দৌড়াইতেছেন, তাড়াতাড়ি কি হবে না, তাই? রিভিউ নট জাস্ট রং অ্যান্সার্স বাট অলসো ভুল, এবং যখন রিভিউ করছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্র্যাকটিস করার সময় এটা আমরা অনেক করে মক দিলাম, খালি ক্যামব্রিজ 1 ঘন্টা পড়লাম, কোনো মতো দূর হয় না আমার 20টা হয়, নো। আপনার 20টা হচ্ছে আপনার ডিফিকাল্ট লেভেলে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে, আইএলস এ আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে এখন মনে করেন সব স্ট্র্যাটেজি স্যার আপনি যেটা বললেন সবে অ্যাপ্লাই করলাম, সবে ভালো মতো অ্যাপ্লাই করলাম, কয়েকটাতে ভালো হয়, কয়েকটাতে ভালো হয় না। আপনি কয়েকটা জিনিস ভালো বুঝতেছেন, আন্ডারস্ট্যান্ডিং এ ঘাটতি আছে, সেটা করার জন্য কি আপনার অনেক পড়তে হবে? অনেক পড়তে হবে না, এই যতটুকু পড়তেছেন এটা দিয়ে হবে, কিন্তু আপনার তো শিখতে হবে, শিখতে গেলে। বাট অলসো ওয়াই দ্য রাইট আনসার কারেক্ট, আপনি যেটা ভুল করলেন পরীক্ষাটা, যে প্র্যাকটিসটা করলেন শেষে আপনার উত্তরটা কেন ভুল হইলো, এবং তার সঠিক উত্তরটা কেন হইলো, সেই জিনিসটা বোঝাটা খুবই জরুরি। সেটার জন্য আপনি টিচারের হেল্প নেন, মার্কেটে সলিউশন বের হবে, আপনি হাউএভার ইউ নিড হেল্প, সেটা নিজেকে সময়টা দিতে হবে। সে নিজেকে ওই সময়টা না দিলে সেটা কিন্তু হবে না। সেটা যদি না করে আগাইতে থাকেন, আপনার ওই যেটা জটিল যে জায়গাগুলো, হেডিং ম্যাচ বা ট্রু ফলস, সেটা আপনার ইমপ্রুভমেন্ট আর হবে না, সবসময় বসেই থাকবেন। আপনি যখন এটা বুঝবেন, আচ্ছা এটাতে এটা, তখন নেক্সট টাইম গেলে হিট করবে, আচ্ছা এই টাইপের প্যাচ তোর একটা দেখছিলাম, বা মাথায় ভিতরে রয়ে যাবে যে এই টাইপের প্যাচ দিয়ে তোরা প্যাচায়, তাহলে এটা মনে হবে না, এটা হবে, দেখবেন তখন ঝড়ে বকেও আপনার রাইট অ্যান্সার হবে। কিন্তু আপনি যদি এটা নিয়ে না বসেন, তাহলে এর ইমপ্রুভমেন্ট হবে না। অলরাইট, ট্র্যাক মিস্টেক এন্ড প্যাটার্নস, যে আপনি কিপ এ নোটবুক অফ এরর্স, আপনি ট্রু ফলস নট গিভেন ম্যাচিং এ, সেটাতে সবচেয়ে বেশি সমস্যা হয়তো। আপনি যদি এখানে সমস্যা কোথায় বেশি ভুল হচ্ছে, ম্যাচিং এরিংস এ ভুল হচ্ছে, এই ট্রু ফলস এ সমস্যা হচ্ছে, কোনটাতে সমস্যা হচ্ছে, সেটা একটু ট্র্যাক রাখবেন, এবং সেটা নিয়ে স্পেসিফিক্যালি একটু প্র্যাকটিস করতে হবে। বিষয়টা এই দুটাতেই দেখা যায় যে একটু প্র্যাকটিস লাগে, এই দুটা দেখা যায় যে ভালো, খুব ইংলিশ ভালো পারি, তারপরও সবসময় 100% হয় না, প্র্যাকটিস লাগে। ইভেন ফর মি, আমি 9 পাইছি রিডিং এ, জ্ঞান সেটা নিয়ে বলার থেকে বেশি আমি যখন পড়ছি, আবার টু ফার্স্ট নট গিভেন আমারও প্রবলেম হচ্ছে শুরুতে, ম্যাচিং হেডিংস আমার প্রবলেম, হঠাৎ হঠাৎ দেখতে হচ্ছে না, সমস্যাটা কোথায়? তো আমি আই রিয়েলাইজ ইট মাই সেলফ। দেন এখন তো আসলে পড়াইতে পড়াইতে স্টুডেন্টদের কোনটা কাজে এক্সপার্ট হয়ে গেছি, আহ অনেক বড়, বাট তখনও কিন্তু আমার এটা রিয়েলাইজ করতে সময় লেগেছে অ্যাজ স্টুডেন্ট, সেটা স্ট্র্যাটেজি জানার পরেও একটু সেটা সময় দিতে হয়, সেটা দিয়ে একটু প্র্যাকটিস করবেন ভেঙে।
গদ মাখা সময় নষ্ট না করে ফোকাস সময় নষ্ট করেন, ওই সময় দেন, দেখবেন এই 1 সপ্তাহ বা 10 দিনের প্র্যাকটিসে হয়ে যেতে পারে, রাইট? সো রাইটিং মডেল নিয়ে আজকে রিয়ানা। সো এটা নিয়ে আজকে ওভারঅল ইয়া ছিল। এগেন ওয়েবিনার যেহেতু 1 ঘন্টা যতটুকু করা যেত, হোপফুলি সবকিছু যা যা দরকার বা যা যা ইম্পর্টেন্ট সেটা নিয়ে কথা বলতে পেরেছি আশা করি। না থাকলে কোনো এরপরও কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন থাকলে দ্য ফ্লোর ইজ ওপেন, ওপেন টু টেক কোয়েশ্চেন্স। এনি কোয়েশ্চেন্স রিডিং, আজকের ওয়েবিনার রিডিং নিয়ে ছিল, রাইটিং বা অন্য কিছু প্রবলেম না। রিডিং নিয়ে এনি কোয়েশ্চেন্স থাকে, রাইটিং নিয়ে করতে পারি অ্যান্সার, বাট সেটা শেষে নিব আর কি, রাইট? সো মাচ আশিফ ভাইকে। ভাইয়া আমরা হচ্ছে কিউএনএ সেশনটা করার আগে একটা ছোট্ট একটা সেশন করতে যাচ্ছি একটা সেকশন নিয়ে, সেটা হচ্ছে আমাদের সেলস টিম থেকে একজন আছেন আমাদের সাথে, এবং আমাদের আপকামিং আইএলটিএস এর ক্র্যাশ কোর্স, অফলাইন ক্র্যাশ কোর্সটা নিয়ে হচ্ছে আমরা কিছু জিনিস শেয়ার করতে যাচ্ছিলাম আমাদের লার্নারদের সাথে। তো আমি যদি আপনার পারমিশন নিলাম আর কি, সো আমি এখন ফ্লো দিতে চাচ্ছি আমাদের সেলস টিম থেকে যিনি আছেন, নাইমা আপু। আপু শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো ভাইয়া, আপনি আমাকে শুনতে পারছেন? এন্ড এভরিবডি জি জি জি, শোনা যাচ্ছে আপু, ক্লিয়ার? কোনো সমস্যা নেই। আচ্ছা, তো হ্যালো এভরিওয়ান এন্ড থ্যাংক ইউ আশিফ ভাই, আপনার হচ্ছে ওয়েবিনারটা অ্যাকচুয়ালি খুব সুন্দর করে কন্ডাক্ট করেছেন রিডিং এর পার্টটা নিয়ে। এন্ড টিপস এন্ড ট্রিক্স এর কথা তো কি আর বলবো, যেটা রাইট নাও বললেন যে আমি কি কারণে কারেক্ট হচ্ছে সেটাও কিন্তু আমার মাথায় রাখতে হবে, সাথে ভুলটা তো আমি দেখবই। দুটাই কিন্তু হচ্ছে একে আমাদের দেখে রাখতে হয়। তো ফার্স্ট হচ্ছে কি আমি একটু আমাদের একটা অ্যানাউন্সমেন্ট শেয়ার করি আপনাদের সাথে। আপনারা তো আজকে আমাদের ওয়েবিনারে জয়েন করেছেন, একটা ফ্রি ওয়েবিনার। দেন আমাদের হচ্ছে কি অফলাইন আমাদের লার্নিং সেন্টারে, ধানমন্ডি আমাদের লার্নিং সেন্টারটা সীমান্ত স্কোয়ারের পাশেই হচ্ছে, দেখবেন খান এবিসিটার বিল্ডিং এর লিফটে 7। সেখানে হচ্ছে আমাদের ক্র্যাশ কোর্স, আমাদের লার্নিং সেন্টারে আমরা ক্র্যাশ কোর্সটা শুরু করতে যাচ্ছি। সেখানে আশির ভাইও আছেন, আপনি স্যারকেও পাবেন। তো আমাদের হচ্ছে অগাস্ট থেকে আমাদের কোর্সটা কিন্তু শুরু হতে যাচ্ছে, আইএলটিএস এর ক্র্যাশ কোর্স। এটা খুবই শর্ট টাইমের একটা কোর্স থাকবে, 1.5 মাসের জন্য 16টা লাইভ ক্লাস পাচ্ছেন, ঠিক আছে? এর পাশাপাশি অনেকেই আছে যারা হচ্ছে কি চায় না যে ক্র্যাশ কোর্সটা কাদের জন্য, যারা হচ্ছে খুব কম সময় দিতে চায় বাট হচ্ছে খুব ইম্প্যাক্টফুল ভাবে, মানে হচ্ছে কি তারা সময় দিয়ে তাড়াতাড়ি দ্রুত ভাবে শিখতে চায়, শেষ করতে চায় কোর্সটা আর এক্সামটা দিয়ে ফেলতে চায়। তো হচ্ছে তাদের জন্য এই ক্র্যাশ কোর্সটা। এর পাশাপাশি আবার অনেকেই আছে যারা একটু টাইম দিয়ে আস্তে ধীরে স্লোলি হচ্ছে কি লার্নিং প্রসেস ওয়েতে হচ্ছে আগাতে চায়। তো তাদের জন্য হচ্ছে আমাদের আছে ব্যবস্থা, সেটা হচ্ছে আইএলটিএস আমরা একটা ফুল কোর্স রাখছি, সেটা হচ্ছে 3 মান্থসের যাবে, ঠিক আছে? সো আপনারা যদি হচ্ছে ইন্টারেস্টেড থাকেন, ডু লেট মি নো। আরেকটা কথা, আপনারা যেহেতু রিডিং করেছেন মাত্র, তো হচ্ছে আপনাদের কাছে তো খাতা কলম অবশ্যই থাকার কথা। কাইন্ডলি নোট ডাউন করে নিতে পারেন আমার কন্ট্যাক্ট ডিটেলসটা। আমি মুখে বলছি, সাথে আমি চ্যাট বক্সে অবশ্যই লিখে দিব। সেটা হচ্ছে 01907 461 079। আমি আবারও বলছি, 01907 461 079। আমাকে আপনারা চাইলে হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে কল করতে পারেন। কোর্সের ডিটেলস গুলো নিয়ে আমি অবশ্যই হচ্ছে কি আপনাদের সাথে হচ্ছে কি গাইড করব, ডিটেলস শেয়ার করব। আর হ্যাঁ, কোর্সের প্রাইস তো দেখতেই পাচ্ছেন যে 8,000 টাকা। তো অবশ্যই এর সাথে একটা ডিসকাউন্ট অফার প্রাইস তো আছে, যেহেতু হচ্ছে কি আপনারা আমাদের সাথে এই ওয়েবিনারে ছিলেন। সো এই স্পেশাল ডিসকাউন্টের জন্যই হচ্ছে কি রিচ করতে পারেন, ঠিক আছে? আর যদি কোনো কোয়ারিজ থেকে সে ব্যাপারেও রিচ করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান। ক্র্যাশ কোর্স কিংবা ফুল কোর্স যেটাই হোক, হচ্ছে কি এই ব্যাপারে রিচ করতে পারেন। দ্যাটস অল ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ নাইমা আপু। এন্ড ইয়েস, সবাই কোর্সেস যারা করতে চান আমাদের ধানমন্ডি ব্রাঞ্চে ক্র্যাশ কোর্স, এছাড়া আমাদের অনলাইন কোর্সেস এবং এভরিথিং অনেক বছর ধরেই হয়। যারা সাথে আছেন, আমাদের সাথে অনেকদিন ধরে আছেন, আমাদের যারা ফলোয়ার্স আছেন, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। সেটা আমাদের অনেকদিন ধরেই হয়। এছাড়া আমাদের যে ফিজিক্যাল লাইভ ক্লাসেস একদম পুরো সামনাসামনি বসে হাতে নাতে ধরে যারা প্র্যাকটিস করতে চান, সেটা একদমই খুব রিসেন্টলি শুরু হচ্ছে। ক্র্যাশ প্রোগ্রামটা, রেগুলার প্রোগ্রামটা শুরু হবে। সেখানে সবাই অবশ্যই এনরোল করতে পারেন এবং আপনাদের সবার জন্য সেটা ডিসকাউন্ট আলাদা কোড থাকবে, সেটা নাইম আপুর সাথে কথা বলে নেবেন। আমি রিডিং মডিউলটা ওখানে কন্ডাক্ট করছি, রিডিং মডিউল পাবেন। এছাড়া ওভারঅল কিন্তু থাকবো সবসময়, প্রবলেমস নিয়ে তো কথা হবে। এবং আমরা যে 3জন টিচার আছে সবাই খুবই ফ্রেন্ডলি হতে চাই। আজকেও মিটিং করতেছিলাম, কথাবার্তা বলছিলাম একজন আরেকজনের সাথে, এবং সবাই আমরা একসাথে অন পয়েন্ট যে না, 3জন ডিসকাস করে উই ক্যান হেল্প দ্য স্টুডেন্টস টু অ্যাচিভ বেটার। কোনো অসুবিধা নেই, আমরা 3জন আছি এক্সপার্ট, এত ভালো ভালো। তো 3জন মিলে যদি হেল্প করি একসাথে, আবার 3জনকে একসাথে পাচ্ছেন, একটা ভালো জায়গায় যেতে পারবেন অবশ্যই। তো সেটা নিয়ে জানতে চাইলে আপনাকে ফোন করবেন, বা এনি কোয়েশ্চেন, কেউ কেউ একজন হ্যান্ড রেজ করেছেন, এবং রিডিং মডিউলের কোয়েশ্চেন্স নিয়ে যেটাতে টপিকে ছিলাম সেটা নিয়েও কোয়েশ্চেন্স, এনিথিং ইউ ক্যান গো হেড এন্ড আস্ক কোয়েশ্চেন্স। অলরাইট, এ জে ইউ ক্যান গো হেড। ভাই আজকে যে পিডিএফটা ছিল এটা কি দিয়ে দেওয়া হবে?
ফ্রি ক্লাসেস এগুলো ইউজুয়ালি দেওয়া হয় না, সো আমি এখানে একটু অ্যাড করতে চাচ্ছি। যে ভাই কোশ্চেন করেছেন, আপনারা আমাদের সাথে যারা আজকে শুরু থেকে ছিলেন, আমি টাইম টু টাইম একটা ফর্ম সার্কুলেট করেছিলাম আপনাদেরকে। এই মিটিং এর চ্যাট বক্সে পেয়ে যাবেন ফর্মটা। সেই ফর্মটা বেসিক্যালি ফিল আপ করে ফেলবেন, এবং যারা আমাদের সাথে অ্যাটেন্ডেন্স মানে ছিলেন আর কি অ্যাটেন্ডেন্স হিসাবে, তাদেরকে আমরা ট্রাই করবো আমাদের ইমেলের থ্রুতে রেকর্ডিং এর যে আজকে যে ওয়েবিনারটা হচ্ছে সেটা রেকর্ডিংটা থেকে শেয়ার করে দেওয়া হচ্ছে। আচ্ছা, আচ্ছা, বাট গুগল আশিস ফর্মটা ভাই, আমি আমরা পূরণ চ্যাট করে বক্সে নাই। একটা কোশ্চেন পেয়েছি, রিডিং স্কিলটা কিভাবে ইমপ্রুভ করা যায়। জি, ওকে ওকে, আপনি চ্যাট বক্সে দেখেন, আমি আমি চ্যাট বক্স ওকে। রিডিং স্কিলটা কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা হচ্ছে আপনি যখন পড়ছেন তখন ওই যে স্কিমিং আর স্ক্যানিং যেটা শুরুতে বলছিলাম সেটা বোঝাটা জরুরি। এই প্রশ্নটা আছে, তারপরে প্রশ্নটা পড়ছি। সেটা হচ্ছে যে স্কিলসটা যেটা হচ্ছে আপনার হচ্ছে যে আপনি যখন পড়তেছেন তখন হচ্ছে মাইন্ডলেসলি পড়ার থেকে মানে প্রত্যেকটা জিনিস বোঝাটা ইউর ডুইং ইট রং। আপনার এখান থেকে মানে এই যে গল্পর যে ডেভেলপ আইডিয়াটা আমি যখন মনে হয় পত্রিকা যখন পড়ি এখান থেকে স্কিলটা আসে। এই জন্য আমরা ডেইলি স্টার বলি, বা ডেইলি স্টারটা সবসময় পড়লে হয় না, ডেইলি স্টারের ওয়ার্ডিংটা একটু সাব স্ট্যান্ডার্ড আর ওয়ার্ডিংটা একটু অ্যাডভান্স। বাট আমি যখন পত্রিকা পড়ে আমি কি করি, আমি ইনফরমেশন গুলো যেন পিক আপ করি না, ওখান থেকে কিন্তু কিছু জিনিস আমি ছাড়া ছাড়া পড়ি যে এটা হয়েছে সেটা হয়েছে, আচ্ছা বুঝলাম অনেক কিছু হয়েছে, আমি মেইন জিনিসটা পিক আপ করার চেষ্টা করি। তো খেলা রিলেটেড হইলে আছে কে কে খেলছিল, কে কে ভালো খেলছে, মেইন ইনফরমেশনটা পিক আপ করার চেষ্টা করি। বাড়তি ইনফরমেশন কিন্তু আমি পড়তেছি, তো এটা কিন্তু পড়ে মাথা থেকে আমি আবার সরাই ফেলতেছি, যে ফোকাস করতেছি না। ইভেন দো ওইখানে অনেক জটিল কথা বলুক, জটিল ওয়ার্ডিং বলুক, মাথায় কিন্তু সরাচ্ছি না। দ্যাট ইজ এফেক্টিভ রিডিং স্কিল যে ইউ নিড টু ডেভেলপ। সেটা পড়ে পড়ে আপনার ডেভেলপ করতে আপনি যখন পড়ছেন, ইন জেনারেল রিডিং পড়েন, পড়ার সময় কিছু সময় গল্প বোঝার উপরে ফোকাস করেন এবং ওভারঅল গল্পটা বোঝার চেষ্টা করি। কিছু সময় যখন পত্রিকা পড়তেছেন বা একাডেমিক আর্টিকেলস পড়তেছেন তখন সেখান থেকে ইনফরমেশন গুলা পিক আপ করার চেষ্টা করেন। আসলে মেইন ইনফরমেশন গুলো পিক আপ করছি। এখানে প্রথমে মেইন কথাটা বলা হচ্ছে যে সাকিব আল হাসান খুব ভালো খেলছিল, তারপরে বাড়তি কিছু সাকিব আল হাসানকে নিয়ে কিছু বাড়তি কথা বলা। তাহলে ওই জিনিসগুলো আমি একটু তাড়াতাড়ি করে পড়ে যাই, যত ডিফিকাল্ট ওয়ার্ডিং এ থাকুক না কেন। আবার যখন টপিকটা চেঞ্জ হয়, আরেকটা নতুন টপিক আসছে, তখন আবার একটু খেয়াল করে পড়ি। রাইট, লাগলে সেকেন্ড লাইনটা পড়ি, বুঝতে অসুবিধা নেই, তারপর আবার একটু ছাড়া ছাড়া পড়ি। দ্যাট ইজ এফেক্টিভ রিডিং স্কিলস, যেটা প্র্যাকটিস করে করে শিখতে হবে আর কি। সেটা আইডিয়াটা দিয়ে দিলাম, বাকিটা তো অবশ্যই পড়ার মাধ্যমে করতে হবে। এছাড়া মিস্টার, এই যে আপনার কোয়েশ্চেন ক্লিয়ার হয়েছে রাইট? ফর্মস ফিল আপ করলে ওখান থেকে আপনার ওরা ইয়া পেয়ে যাবে, তারপরে হয়তো দিয়ে দিবে, ইফ আই এম নট রং। ওকে, আশিস ভাই, আমরা চ্যাট বক্সে কিছু কোশ্চেন পেয়েছিলাম। হ্যাঁ তারপরটা যাই। নাইমা জামান, কোন কোন আচ্ছা, কোন কোন কোশ্চেন অ্যান্সার করবো সিকোয়েন্সে তা বললে বেটার। সিকোয়েন্সে থাকে হচ্ছে আপনার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন অ্যান্সার, ট্রু ফলস, নট গিভেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো সবই সিকোয়েন্সে থাকে। ইজি ওয়ে টু রিমেম্বার হচ্ছে ম্যাচিং কোয়েশ্চেন্স। ম্যাচিং কোয়েশ্চেন্স, হেডিং ম্যাচিং না। হেডিং ম্যাচিং তো প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়ে পড়ে সলভ করতে, একটা প্যারাগ্রাফ পড়লাম তারপর সলভ করলাম, একটা প্যারাগ্রাফ পড়লাম তারপর সলভ করলাম। হেডিং ম্যাচিংটা সিকোয়েন্সিয়ালিও পড়ে না, নন সিকোয়েন্সিয়ালি পড়ে না, এটা মাঝামাঝি, এটা আন্ডারস্ট্যান্ডিং এর উপর আর কি। অল ম্যাচিং কোয়েশ্চেন যা আসে, ডায়াগ্রাম ম্যাচিং হতে পারে, আমার অনেক সময় যে নাম ম্যাচ করতে বলে, ওগুলোতে ডিটেলসে যাইনি আজকে। নেম ম্যাচিং যেগুলো থাকে, যে ক্লাসিফিকেশন কোয়েশ্চেন যেটা বেসিক্যালি করে, অল ম্যাচিং কোয়েশ্চেন্স সেগুলো নন সিকোয়েন্সিয়াল। ম্যাচিং কোয়েশ্চেন বাদে যেগুলো বাকি যেগুলো আছে সেগুলো সব সিকোয়েন্সিয়াল। বুঝা গেছে? তো ম্যাচিং কোয়েশ্চেন গুলো সিকোয়েন্সিয়াল না, ওইটা আমি হচ্ছে ম্যাচ করছি যেহেতু। আগে আমি জাস্ট সব ম্যাচিং কোয়েশ্চেন যেহেতু জিজ্ঞেস করছেন কিভাবে করবেন সেটা বলে দিই। ম্যাচিং কোয়েশ্চেন আসলে আমি সব ম্যাচিং কোয়েশ্চেন একমাত্র প্রশ্ন জানি, সব কয়টা প্রশ্ন একটু একবারে মাথায় না নিলে সমস্যা হয়ে যায়। সব কয়টা প্রশ্ন একবারে পড়ে নিই, একবার একটু নিয়ে নিই যে কি কি আমার ম্যাচ করতে হবে, তারপরে পড়া শুরু করি। যেটার কথা আগে আসে আর কি, যার কথা আগে আসে সেটা আগে ম্যাচ করে যাবো, এরকম একটা সিচুয়েশন আর কি। এছাড়া বাকিগুলো তো সিকোয়েন্সিয়াল, একটা একটা করে ধরে ধরেই করবো। অলরাইট, নেক্সট প্রশ্নতে যাচ্ছি। ট্রু ফলস নট গিভেন এর উপর এরপর ম্যাচিং হেডিংস থাকে, যেহেতু হেডিংস এটা এরপরে ম্যাচিং হেডিংস থাকে না, এরপরে রাখছি কাছে এই দুটো ডিফিকাল্ট একসাথে ডিসকাস করছি, ওরা যে কোনোখানে রাখতে পারে, ওরা প্রথমটা হেডিং ম্যাচ দিতে পারে, দ্যাট ইজ আপ টু দেম।
যাই হোক, যেহেতু হেডিংস এর যে ক্ষেত্রে কোনো লাইন মেনশন করা থাকে না, এই টপিকটা কি সিকোয়েন্স থাকে, এটা সিকোয়েন্সে থাকার তো কিছু নেই, হেডিং ম্যাচিং আপনি করেন নাই তো এই জন্য ধারণা। হেডিং ম্যাচটা হচ্ছে যে প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা হেডিং সিলেক্ট করতে হবে, এই প্যারাগ্রাফটা মূলত কি নিয়ে কথা বলছে। তো এটাতে প্রশ্নটা হচ্ছে প্যারাগ্রাফ নিজেই, উত্তরটা হচ্ছে আপনার সিলেক্ট করতে হবে যে কি নিয়ে কথা বলছে। তো প্রশ্নটা হচ্ছে প্যারাগ্রাফ নিজেই, যে পুরো প্রশ্নটা হচ্ছে যে এই যে 1 নাম্বার প্যারাগ্রাফের মূল বক্তব্য কি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 2 নাম্বার প্যারাগ্রাফের মূল বক্তব্য কি। তো এটা সিকোয়েন্সে থাকার কিছু নেই, আপনি এমনি ওই প্যারাগ্রাফ পরে পরে আঁকাবেন। বাট এখানে ঝামেলাটা হচ্ছে লাইন টু লাইন বলতে, এখানে অন্যান্য প্রশ্ন তো আপনি একটা প্রশ্ন পরে লাইন বের করছেন, যে আমি তো খুঁজতেছি 1971 সালে কি ঘটছিল, ওই লাইনটা খুঁজতেছি। এখানে এরকম পার্টিকুলার কোন ইনফরমেশন আপনি খুঁজতেছেন না, এখানে পুরো প্যারাগ্রাফের একটা ধারণা, মূলত কি বলছে প্যারাগ্রাফটা সেটা বোঝার চেষ্টা করতেছেন। বাট সেটা আপনি যদি খুব সময় নিয়ে পড়েন তাহলে সময় নষ্ট হবে, সেটাকে একটু ওই রিডিংটাকে একটু তাড়াতাড়ি কিভাবে পড়া যায় সেটা এখানে ডেভেলপ করতে সিকোয়েন্সিয়াল স্টিল। আপনি তো প্যারাগ্রাফটা সিরিয়ালি পড়েই যাবেন, কিন্তু ওই প্রত্যেকটা প্যারাগ্রাফ আপনি একটু তাড়াতাড়ি কিভাবে পড়া যায়, যেহেতু এখানে প্রশ্ন তো একটা থাকে, 1 লাইন পড়লেই হচ্ছে, বাট এখানে তো পুরো প্যারাগ্রাফ থেকে আপনার মেইন আইডিয়াটা আগে বুঝতে হবে। তো ওই প্যারাগ্রাফটা কিভাবে একটু তাড়াতাড়ি পড়ে মেইন আইডিয়াটা বের করা যায়, সেই স্কিলটা আপনার ডেভেলপ করতে হবে। যে আমি প্রথম 2 লাইন পড়ে বাকি একটু ছাড়া ছাড়া পড়লাম, কারণ বাকিটাতে সেম কথাই বলছে, তো প্রথম জায়গা থেকেই কথাটা আসছে আর কি। এই স্কিলটা ডেভেলপ করতে হবে ওখানে, সিকোয়েন্সিয়াল স্কিল আছে আর কি। সিকোয়েন্সিয়াল বলতে এখানে সিকোয়েন্সিয়াল নন সিকোয়েন্সিয়াল ঝামেলা নাই আর কি, প্যারাগ্রাফের ঝামেলা। ওকে, তারপরের প্রশ্নটাতে যাব। Will journal paper help for better? Of course, definitely. Journal papers are best. Because ওরা একাডেমিক আইএলটিএস জার্নাল পেপারস বা একাডেমিক আর্টিকেলসই দেয়। সো আপনি যদি জার্নাল পেপারস পড়ার অভ্যাস থাকে, ওখান থেকে ইনফরমেশন বুঝে গেছে। আমরা জার্নাল পেপার যে পড়ি ওইটাই অ্যাকচুয়ালি ডেভেলপ করার চেষ্টা করে, বাট একদম খুব বাচ্চা লেভেল আর কি। জার্নাল পেপার তো অনেক অ্যাডভান্স লেভেল। আমি যখন মাস্টার্স করছি তখন ওটা তো অ্যাডভান্স লেভেলে, বিকজ আমরা যখন 100-200 জার্নাল পড়ি, ওখানে একটা জার্নালই 100 পেজ, প্রত্যেকটা জার্নালের সবকিছু কিন্তু আমরা পড়ি না, ওখান থেকে মেইন সামারিটা পড়ে তারপরে ওখান থেকে মেইন ইনফরমেশনটা পিক আপ করে, ওই স্কিলটাই দরকার। সো দ্যাট উইল অফ কোর্স হেল্প। ওয়াই না, দ্যাট ইজ মানে অনেক অ্যাডভান্স, এটা করতে পারলে তো খুবই ভালো হয়। আমরা সিএমসি করার জন্য ক্যামব্রিজ 10 থেকে 9 ধারাবাহিক ভাবে প্র্যাকটিস করলে ভালো হবে, নাকি অন্য কিছু দিয়ে স্টার্ট করতে হবে? না, ক্যামব্রিজ করলেই হবে। ক্যামব্রিজ 10 to 19 ইজ এনাফ ফর মোস্ট অফ ইউ। যাদের দেখা যায় যে একটু উইক, তখন শেষ হয়ে গেলে এক্সট্রা বই লাগতে পারে, বাট অন্য কিছু লাগবে না প্র্যাকটিস করার জন্য। ক্যামব্রিজ 10 to 19 ইজ ফাইন, বাট প্র্যাকটিস করার সিস্টেমটা থাকতে হবে যে শুরুতে অবশ্যই আপনি কোয়েশ্চেন টাইপ ধরে ধরে প্র্যাকটিস করবেন। আপনি ক্যামব্রিজ নিয়ে ফুল প্র্যাকটিস আগে করবেন না। আপনি ক্যামব্রিজ হয়তো 10টাই নিলেন, 10 নিয়ে আজকে হচ্ছে 10-এর সব আমি আজকে এমসিকিউ করলাম, 10-11 2টা করে বই নিলাম, 2টা বইয়ের মধ্যে তো সব টাইপ পাবো, তো 10-11টা নিলাম। আমি 10-11-র মধ্যে আজকে 10-11টা ইউজ করবো আমি টাইপ গুলো বোঝার জন্য, কথার কথা। তো 10-11-12 3টা আমি ইউজ করবো টাইপ গুলো বোঝার জন্য। তাহলে আমি একটা একটা করে করলাম, যে আমি 3টা বইয়ের আগে সব এমসিকিউ করলাম, 3টা বইয়ের আগে সব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলাম, 3টা বইয়ের আগে এন্ড সো অন এন্ড সো ফোর্থ। আগে কোশ্চেন টাইপটাতে আমি যোগ করলাম, যেন এমসিকিউ আমি সব পারি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সব পারি, ট্রু ফলস নট গিভেন সব পারি, সবকিছু ক্লিয়ার হলাম। তারপরে যে হচ্ছে আপনি এখন ফুল প্র্যাকটিস নিয়ে বসেন, বাকিগুলো তারপরে 14-15 ফুল প্র্যাকটিস নিয়ে করেন, এভাবে করে আগান। এবং 10 থেকে 19-এ আগাবেন, 18-19টা শেষের গুলো রেখে দিবেন একদম পরীক্ষার আগে করার জন্য। ওইটা একদম 1 ঘন্টা সময় ধরে যে প্র্যাকটিস করার জন্য আর কি রাখবেন আর কি। যেহেতু রিসেন্ট গুলা এরকম কিছু না যে 10-এর থেকে আসবে না, সবই ক্যামব্রিজে পাবলিশ, বাট রিসেন্টটা রেখে দিলেন লাস্টে একদম সময় ধরে করার জন্য। তো দ্যাটস হচ্ছে টু দির প্যাটার্ন, যে 10-12-11-12 কোশ্চেন টাইপ ধরে করলাম, 13-14-15 হয়তো প্রথমে একটু সময় বেশি নিয়ে করলাম, ফুল প্যাসেজই করলাম 13-14-15, কিন্তু সময় বেশি নিয়ে করলাম। তারপরে হয়তো 17-18 টাইম ধরে করা শুরু করলাম 1 ঘন্টায়, 18-19টা একদম পরীক্ষার আগে করলাম। এই প্যাটার্ন না গেলে হয়ে যাবে ইনশাল্লাহ। আহ 2-1 জন থাকতে পারেন খুবই উইক, তারা 1 থেকেও করতে পারেন, বা বইয়ের শেষ নেই মার্কেটে, ক্যামব্রিজেরই আরো প্র্যাকটিস প্লাস আরো 8-10টা বই আছে, সো তারা আর একটু বেশি প্র্যাকটিস করতে পারে। প্র্যাকটিসের জন্য এর থেকে বেশি কিছু লাগবে না, দ্যাটস ফাইন। আর ক্লাসে আসলে তো আলাদা প্র্যাকটিস করার জন্য কিছু না কিছু বলবোই কখন কোনটা আর কি, তখন আমরা গাইড করবো আর কি। মাঝে মধ্যে ক্যামব্রিজ করাই, প্রিন্টে দিয়া দেই, যখন যেটা ইয়েতে করে কোনটা আগে অ্যান্সার করবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোনটা। আপনি তো সিরিয়াল অ্যান্সার করবেন প্যাসেজে। আজকে যে স্প্রেডশিটটা আপনি আলাপ করছি, আপনি মিস মাইন্ড আপনি একদমই পড়ে দেখেন, একটু ক্যামব্রিজ বইটা দেখেন। আপনি শেখার সময় টাইপ বই শিখবেন, এক্সামে আপনার যে কোনো টাগ আসতে পারে। আপনি যখন এক্সাম দিবেন তখন ইজি প্যাসেজটা আগে অ্যান্সার করবেন, ডিফিকাল্টটা লাস্টে করবেন। আপনি যদি একাডেমিক পরীক্ষা দিয়ে থাকেন তাহলে ডিফিকাল্ট প্যাসেজটা আপনার আগে জাজ করতে হবে যে কোনটা ডিফিকাল্ট। এটা 2-3টা ক্যামব্রিজ প্যাসেজ করলে আপনি বুঝবেন কোনটা ডিফিকাল্ট। 3টা প্যাসেজ থেকে যে কোনোটা ডিফিকাল্ট হতে পারে, যেটা হেডিং
প্যাসেজের যে টাইটেলটা প্রথম লাইনগুলো দেখলেই বোঝা যায় যেটা একাডেমিক আর্টিকেল, যে আমার একটু একাডেমিক হিস্ট্রি অফ ম্যানকাইন্ড বা হাউ দ্য স্টিম ইঞ্জিন ওয়াজ মেড, স্টিম ইঞ্জিন কেমনে বানাইছে বা এরোপ্লেন কিভাবে বানাইছে, বোঝা যাচ্ছে এটা একাডেমিক আর্টিকেল যে এরোপ্লেন কিভাবে বানাইছে সেটার হিস্ট্রি এবং অনেক টেকনিক্যাল বিষয় নিয়ে আলাপ করবে, তাই তো? সো ওইটা ডিফিকাল্ট প্যাসেজ, ওই প্যাসেজটা আমি লাস্টে রেখে দিব, সেটাতে যাই থাকুক না কেন। ওইটাতে যাই থাকুক না কেন, সবসময় যে হেডিং ম্যাচে ডিফিকাল্ট দিবে তা কিন্তু না, হেডিং ম্যাচ সাধারণত ডিফিকাল্ট হয়, বাট হঠাৎ হঠাৎ ওরা কিন্তু ইজি প্যাসেজও হেডিং ম্যাচ দিয়ে দেয়, দিতেই পারে। আপনি চিন্তা করলেন হেডিং ম্যাচ ডিফিকাল্ট, লাগলেন রাস্তে, দেখলেন ওইটা ইজি, সবচেয়ে তাড়াতাড়ি হয়ে গেছে, ওইটা হবে না তো। So, আপনি যখন মেইন এক্সাম লাস্ট প্র্যাকটিসে যখন যাবেন, আপনি তো মাত্র শুরু করেছেন, এখন আপনি শুরু করবেন, আগে এমসিকিউ করবেন, তারপরে হচ্ছে ট্রু ফলস গুলা শিখবেন, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শিখলেন, তারপর ট্রু ফলস হেডিং ম্যাচ টাইপ ওয়াইজ একটা একটা টাইপে দক্ষ হবেন। তারপরে এটা 1-2 সপ্তাহ হয়ে গেলে তখন তো আপনি ফুল প্র্যাকটিসের দিকে আগাবেন, যে আমি এখন ফুলটা একসাথে প্র্যাকটিস করব। তখন আপনি এই এই পরীক্ষা দেওয়ার সময় আপনার এটা অবলম্বন রাখবেন যে আপনি ডিফিকাল্ট প্যাসেজটা লাস্টে করবেন আর ইজি দুইটা আগে করবেন। ইজি দুইটা যদি 20 মিনিটের থেকে 1 মিনিট করে সেভ করতে পারেন, সেটা আপনার কাজে দিবে, সেই হ্যাবিটটা গ্রো করবেন। কাজ ডিফিকাল্ট ওরা যে কোনোটা করতে পারে, কোনটা করবে সেটা ওরা বলে না। সো ওইটা 100% সিউরিটি নাই কোনো, ওরা হেডিং ম্যাচ চাইলে ইজি করতে পারে, দুইবার করছে ওরা। অলরাইট, কোনটা কমপ্লিট গাইড টু আইএলটিএস, দিস ইজ আ গুড বুক, ইয়েস আই লাইক দিস বুক, ইউ ক্যান ইউজ ইট টু ফর ফর হেল্প। প্রিপারেশনের জন্য যেটা লাগবেই এমন কিছু নেই, কেন প্রিপারেশনের জন্য লাগবে হচ্ছে আজকে যা যা বলছি এগুলো সবকিছু ভালো মতো পারা, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের স্ট্র্যাটেজি পারা। হন সেটা যদি আপনি আজকেই বুঝে যান, তাহলে আপনি শুধু ক্যামব্রিজ ধরে প্র্যাকটিস করলেও পারতে পারেন, রাইট? যদি সেটা নিয়ে হেল্প লাগে, সেটার জন্য বইয়ের হেল্প নিতে চান, কমপ্লিট গাইড ট্রায়ালস করতে পারেন, আমাদের কোর্সে আসতে পারেন, আমাদের কাছে আসতে পারেন, দ্যাট ইজ আপ টু ইউ। এগুলার বইয়ের তো কোনো শেষ নেই, এটা লাগবেই বলে কোনো উত্তর নাই, বাট ইটস এ গুড বুক, আপনি চাইলে এটা পড়তে পারেন। অ্যাডিশনাল প্র্যাকটিস বা শুরুতে একটু ধারণা নিতে হেল্প হবে আপনার, যদি বাসায় বসে করতে চান। ওকে, কম্পিউটারের সাথে ফ্যামিলি থাকলে কম্পিউটার বেস টেস্ট দেওয়া ভালো, অবশ্যই। কম্পিউটারের সাথে ফ্যামিলি থাকলে কম্পিউটার বেস টেস্ট দেওয়াটা ভালো, ডিপেন্ডস অন টাইপিং স্পিড অ্যাকচুয়ালি আর কি। এটা টোটালি একটা টাইপিং স্পিডের উপরে, যাদের টাইপিং স্পিড ভালো কম্পিউটার বেস দিলেই ভালো হয়, যাদের টাইপিং স্পিড উইক হয়তো পেপার বেস দিলে বেটার হয় আর কি। অবশ্যই অবশ্যই এটা টোটালি ফ্যামিলিটির উপরে ডিপেন্ড করে। আমি যখন পরীক্ষা দিচ্ছি, আমি ফার্স্ট পরীক্ষা দিচ্ছি যখন, তখন আই ওয়াজন্ট ফ্যামিলিয়ার উইথ কম্পিউটার টু মাচ, বাট আই ওয়াজ ফ্যামিলিয়ার, অনেক অ্যাসাইনমেন্ট করে, টাইপিং স্পিড ভালোই ছিল, বাট ওই সবকিছু কম্পিউটার মুভ হয়নি, কাজে কোভিড-19 অনলাইন ক্লাস এভরিথিং হয়নি তখনও। সো তখন আই ওয়াজ কমফোর্টেবল উইথ রাইটিং, বাট এখন দিলে হয়তো আমি নিজে কম্পিউটার বেস দিব, বিকজ অনেক ইয়ে হয়ে গেছে। রিডিং স্কিল ডেভেলপ করার জন্য একটা বই আছে, সেটার নাম হচ্ছে এফেক্টিভ রিডিং স্কিলস, কেমব্রিজের একটা বই, এফেক্টিভ রিডিং স্কিলস, রাইট? এরকম পুরো নামটা আমার মনে নাই, এফেক্টিভ রিডিং স্কিলস আর পিছে আরো কিছু একটা আছে। এফেক্টিভ রিডিং স্কিলস কেমব্রিজের একটা বই আছে, ওইটা ওইটা পড়লেই হচ্ছে আর কি। এটা তো রিডিং স্যাম্পল কোত্থেকে আসবে, রিডিং এর স্যাম্পল কই, ফালতু বই, এর আগুনে জ্বালায় ফেলেন। রিডিং এর আবার স্যাম্পল আসে কোত্থেকে? স্যাম্পল হইতে পারে রাইটিং এর। ক্যামব্রিজের একটা বই আছে এফেক্টিভ হাউ টু ডেভেলপ এফেক্টিভ রিডিং স্কিলস, এরকম কিছু একটা, ওইটা সলভ করেন, রিডিং স্কিলস ডেভেলপ হবে। ওই বইটা করতে পারেন, ক্যামব্রিজেরই বই। সাইমনের বইটা কি আমি বলতে পারলাম না, সো কান কমেন্ট। অন্য কোনো প্রশ্ন? লেখা স্যাম্পল, রিডিং এ কোনো স্যাম্পল হয় না, স্যাম্পল হয়তো রাইটিং এ। সো বইয়ের কভার পেজই ভুল, এটা কি বই ভিতরে না দেখলে কেমন বলবো, রাইট? সো নো কমেন্টস। তারপরে এনি আদার কোয়েশ্চেন্স? If not, তাহলে I'd like to call it a day. ভাইয়া থাকলে you can take it over and finish up on 24 questions. ক্যামব্রিজের অ্যান্সার, fill in the gaps আছে, আরেকটা প্রশ্ন আসছে। fill in the gaps এর ক্ষেত্রে কি এক্সাক্ট কিওয়ার্ড খুঁজে লিখতে হবে আর অ্যান্সারটা মডিফাই করে লেখা যাবে? এইটার অনেক টেকনিক্যাল প্রশ্ন হয়ে যায়, এটা সলভ করলে বুঝবেন। অ্যান্সার মডিফাই করে লেখা যায় যদি ফ্রম দি প্যাসেজ এই কথাটা বলে, ফ্রম দি প্যাসেজ এই কথাটা ইনস্ট্রাকশনটা বলা থাকলে করা যাবে না। যদি ফ্রম দি প্যাসেজে কথাটা না বলা থাকে তাহলে ওটা যায় অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে বক্স থেকে নিতে হয়, সেক্ষেত্রে বক্স থেকে নিতে হবে। ইট উইল ডিপেন্ড অন দি ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশনে কি কি বলা আছে এবং সেটা কিভাবে আসছে, ওটা তো ফিল দ্য ব্ল্যাঙ্কস এরও ডিটেলস চলে যাওয়া হয়, যেটা আপনি একটু সলভ করলে 2-3টা তখন বুঝে যাবেন যে আসলে কোনটাতে কি করা যায় আর কি, কোশ্চেনই বলা থাকবে।
বাট মোস্ট কেসেস 90% অ্যান্সার মডিফাই করা যায় না, প্যাসেজ থেকে নিয়ে লিখতে হয়। ওই সিচুয়েশনটা খুব কম আসে, প্যাসেজ থেকে নিয়ে লিখতে হয় অথবা বক্সের থেকে নিয়ে লিখতে হয় আর কি। সো এটা জাস্ট উত্তরটা কি হতে পারে সেটা জাজ করে বের করে লেখাটা ওটা আর ইজিয়ার মডিফাই করার থেকে, রাইট? আনলেস আপনি র্যান্ডম অ্যান্সার বসাচ্ছেন, সেটা নট আ গুড অ্যাপ্রোচ। সো রাইট অ্যাপ্রোচটাই বেটার। ক্যামব্রিজ অ্যানালিসিস ডেভেলপার বইগুলো কেমন ফর এভরি মডিউল? ডেভেলপার বই বুঝিনি, ডেভেলপার বই কোনটা আবার? সলিউশন বই বলতেছেন? সলিউশন বই তো ক্যামব্রিজ তো সলিউশন বই লেখে নাই। সলিউশন বই এক একজন এক একটা লিখছে, কোন বইয়ের কথা বলতেছেন বুঝতেছি না। বাট অবশ্যই সলিউশন আপনি দেখবেন। সলিউশনের জন্য আমি সলিউশন বই সাজেস্ট করি না, এখন ইউটিউবে সব সলিউশন পাওয়া যায়। ক্যামব্রিজ যদি সলভিং নিয়ে কোনো প্রবলেম থাকে, যে আমি একটা প্যাসেজ করছি অ্যান্সার বুঝতেছি না, আপনি ওই পার্টিকুলার যে ক্যামব্রিজ 17 টেস্ট 1 রিডিং দিয়ে সার্চ দিলে ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। সো আপনি ওইটা আরো বেটার না? নেক্সট কোয়েশ্চেন। যে সলিউশন বইটা কথা বলেন সেটা ক্যামব্রিজের প্র্যাকটিস, ক্যামব্রিজ বুকস ফর প্র্যাকটিস, সেটা তো আপনার করতে হবে, সেটাতে অ্যান্সার দেওয়া থাকে, জাস্ট সলিউশন সবকটা দেওয়া থাকে না। অলরাইট, এনি আদার কোয়েশ্চেন? আই থিঙ্ক ভাই আমরা আমাদের সেশনে অলমোস্ট শেষের দিকে, সো এখন সর্বোচ্চ একটা বা দুইটা কোশ্চেন আমরা নিতে পারি। আর যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, আমাদের লার্নারদের মধ্যে অনেকেই কোশ্চেন করেছে থ্রু চ্যাট বক্স অ্যান্ড ভয়েস, অ্যান্ড আমরা যদি এখন আর একটা বা দুইটা সর্বোচ্চ কোশ্চেন নিতে পারি। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, ফাইনাল কিছু যদি কোয়েরি থাকে আমাদের সেক্টর আশির আহমেদ ভাইয়ের কাছ থেকে, আপনারা যদি জানতে চান কোনো কিছু নিয়ে, আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা সর্বোচ্চ একটা বা দুইটা কোশ্চেন। ওকে, আই গেস আর কোনো কোয়েশ্চেন নাই ভাইয়া। সো ইট ওয়াজ अगेन, থ্যাংক ইউ গাইস अगेन। ইন্টারেক্টিভ কেস এটা খুবই একটা ভালো উদ্যোগ ছিল, এবং আশা করি সবাই বেস্ট অফ লাক স্টাডিং ফর আইএলটিএস, এবং ইনশাল্লাহ সবার আইএলটিএস স্কোর ভালো হবে। ইনশাল্লাহ কোনো সময় দেখা হবে আবার, কথা হবে। আমার পক্ষ থেকে এতটুকুই ভাই, ইউ ক্যান টেক ওভার এন্ড টাইমিং, এই কিওয়ার্ড ধরে টাইমিং, এটাই কিওয়ার্ড ধরে টাইমিং, বাকিটা প্র্যাকটিস। প্র্যাকটিস শুরু করেন আর টাইমিং ম্যানেজ হয়ে যাবে আস্তে আস্তে। কিওয়ার্ড স্ট্র্যাটেজিটা টাইমিং এর জন্যই, যে আমি জাস্ট লাইনটা বের করলাম, কোন লাইনে প্রশ্নটা নিয়ে কথা বলছে, তারপর সলভ করা শুরু করবো, এটাই তো টাইমিং ম্যানেজমেন্ট। আর দ্বিতীয়বার ওটা যাতে আমার না ফেরত যেতে হয়, তাই তো? আমি প্রশ্নটা পড়লাম, লাইনটা বের করে নিলাম, এখন ওখান থেকে উত্তরটা বের করে পরের প্রশ্নটা পড়ে লাইনে চলে যাবো, এই তো টাইম ম্যানেজমেন্ট। মানে যারা সময় নষ্ট করলাম না, প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর শেষ, রাইট? এটাই টাইম ম্যানেজমেন্ট, বাকিটা প্র্যাকটিস করতে হবে। অলরাইট। থ্যাংক ইউ সো মাচ আশির আহমেদ ভাইকে আজকে আমাদের একটা সুন্দর ওয়েবিনার আমাদেরকে দেওয়ার জন্য, এবং আমাদের যার সাথে যারা লার্নাররা ছিলেন এই পুরোটা সময়, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আইএলটিএস এর জার্নিটা নিয়ে সামনে আরো শুভকামনা থাকবে ইনশাআল্লাহ, এবং আমাদের সাথে আপনার যে কোনো মুহূর্তে কানেক্টেড হয়ে যেতে পারেন। আমাদের সেলস টিম থেকে যিনি নাম্বার দিয়ে গিয়েছেন তার সাথে কমিউনিকেশন করতে পারেন, এন্ড এনি ওয়ে পসিবল আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস এর মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। চাইলে আমাদের ওয়েবসাইট ব্রাউজ করতে পারেন, ওয়েবসাইটে আমাদের আইএলটিএস রিলেটেড অনেক টপিকই আপনারা কম্পোনেন্ট পেয়ে যাবেন। সেই ক্র্যাশ কোর্স নিয়েও কথা বলেছেন এখানে আশির আহমেদ ভাই। আমাদের আগস্ট মাসে ইনশাআল্লাহ আমাদের এই ক্র্যাশ কোর্স শুরু হবে। সো টিল দেন আপনারা সবাই সবাই নিজেদের প্র্যাকটিস প্রিপারেশনে নিতে থাকেন, এন্ড ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কোনো একটা ওয়েবিনার, অনলাইন সেশন, অফলাইন সেশন, বা আমাদের লার্নিং সেন্টারে যদি আপনারা কখন আসেন, ইনশাআল্লাহ দেখা হয়ে যেতে পারে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের আইএলটিএস এর জার্নিটা আরো ভালোভাবে সামনে এগিয়ে যাক, এটাই কামনা করছি। জি, থ্যাংক ইউ সো মাচ সকলকে। আসসালামু আলাইকুম।